আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে ইসাক স্যারের বইয়ের অনুশীলনীতে মোট 128টার মতো প্রশ্ন আছে। অনুশীলনী প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যেটা সবচেয়ে ঝামেলা হয়, দেখা গেল টপিক ওয়াইজ তো সাজানো নাই, অর্থাৎ একটা টপিকের উপর এক নম্বরে আছে, আবার পরে 15 নম্বরে আছে, 30 নম্বরে আছে। তো আমি চেষ্টা করেছি যে টপিক ওয়াইজ সাজিয়ে পড়ানোর। তোমরা একটু দেখো, আমি লিখেছি অনুশীলনী ম্যাজিক। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আমি আজকে 11টা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব খুবই অল্প সময়ে, এবং সাথে ওই টপিকটা হয়ে যাবে। সো আমি একটা টপিক পড়াবো, ওই একটা টপিকও পড়ানো হয়ে যাবে, ওই টপিকের অনুশীলনীতে যত এমসিকিউ আছে সেটা হয়ে যাবে। অনেক কষ্ট করেছি, এখন রাত বাজে মেবি 2:30টার মতো। তো চলো শুরু করি। প্রথমে আমি আজকে আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো। তোমরা নিশ্চয়ই জানো যে বিশুদ্ধ বর্ণ 7টা। এই বিশুদ্ধ বর্ণ 7টা হচ্ছে বেনি, আসহ, কলা। জাস্ট আমাকে একটু লিখতে দাও, বেনি, আসহ, কলা। ইংরেজিতে যেটাকে আমরা বলি ভিপ জিওর। ওকে, ইংরেজিতে কি বলি? ভিআইপি, ভিপ জিও। আচ্ছা, এখন এই যে সিকোয়েন্সটা, আচ্ছা, এই 7টা আলোকে আমরা বলি বিশুদ্ধ বর্ণ। কি বলি? বিশুদ্ধ বর্ণ। এখন এর মধ্যে এই যে আমরা দুইটা বক্স লিখেছি, বুঝছো? এই দুইটা বক্সের মধ্যে এইখানে আমি একটু লিখি বে, মানে প্রথমটা, আর এই বক্সের উপরে লিখি লা। আমরা যে কোনো একটা সাইড মনে রাখবো, অর্থাৎ যেটা বেগুনি তার বিচ্যুতি এবং অঙ্ক, একটা প্রতিসরাঙ্ক আর একটা কম্পাঙ্ক, এই দুইটা বেশি। তাহলে বেগুনির বি অঙ্ক বেশি। আচ্ছা, বি কেন বললাম? এখানে বেগ আছে, বি কেন বললাম? বি দিয়ে আরেকটা তোমরা অ্যাড করে নিবা, বিক্ষেপণ। তাহলে বেগুনির কি বেশি? বিচ্যুতি, বিক্ষেপণ, মানে বি বেশি, বে না কিন্তু, বি বেশি, সাথে দুইটা অঙ্ক বেশি। ওকে, তাহলে এই 4টা বাদে বাকি সব কিছু লালের বেশি। আর যার যেটা বেশি তার অপোজিটটা হচ্ছে তার বেলায় কম। আশা করি এটা বুঝবা। তাহলে বেগুনির বেশি কোনটা মনে রাখো? বি অঙ্ক। বেগুনির বি অঙ্ক, বেবি, বেতে বেগুনি, তার বি অঙ্ক, বেবি অঙ্ক। ওকে, তাহলে বেবি অঙ্ক। ফাইনালি বেবি অঙ্ক, এত দরকার নেই। তাহলে বেগুনির বিচ্যুতি, বিক্ষেপণ আর দুইটা অঙ্ক, প্রতিসরাঙ্ক কি কম্পাঙ্ক, এই দুটো বেশি। এখন নর্মালি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে ভি অর্থাৎ বেগ আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এরা কিন্তু পরস্পরের কি সমানুপাতিক। আবার এন ল্যামডা কাছাকাছি আছে, সো এন এপাশে আনলে কিন্তু এই কম্পাঙ্কটা কি হয়ে যায়? ব্যস্তানুপাতিক। বিলিভ করো, আমরা যে 11টা অঙ্ক শিখবো, এই এতটুকু কথা দিয়েই সবগুলো অঙ্ক হয়ে যাবে, সব কিছু অনুশীলনীর। পাশাপাশি আমরা দুইটা জিনিস, তো এটা খুব ভালো করে মাথায় রেখো, দুইটা এক্সট্রা কথা একটু বলে দিই, যেগুলো অনুশীলনীতে নাই, মানে খুব একটা আসে নাই, তারপর আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে, এটা একটু মুছে ফেলি। সেটা হচ্ছে এই যে বেনি, আসহ, কলা, এখানে মোট আছে 7টা। তো দেখে মনে হইতে পারে 7টার মধ্যে প্রথমে 3টা, পরে 3টা, 6টা। তাহলে মাঝখানে সব এই সবুজটাই হচ্ছে কি মাঝে আছে, তাই এটাকে আমরা কি বলতে পারি? মধ্যবর্ণ, রাইট? কিন্তু মধ্যবর্ণ কিন্তু হলুদ। মধ্যবর্ণ কি? হলুদ। এই একটা জিনিস কিন্তু আমরা মনে রাখবো। তাহলে এখানে আমাদের একটা জিনিস ভুল হইতে পারে, 3 3 6, মাঝখানে আছে কি? সবুজ, কিন্তু আমরা মনে রাখবো মধ্য হচ্ছে হলুদ। আচ্ছা, এখন কি নিয়ে কি হয়, কোনগুলোর মিশ্রণে কি হয় খেয়াল করো। একটা কথা আমি লিখি, বিশুদ্ধ বর্ণ 7টাই, বাট প্রাথমিক বর্ণ যদি বলে, প্রাথমিক হচ্ছে লাশ নীল। এই 3টা হচ্ছে প্রাথমিক বর্ণ। যেহেতু এই 3টা প্রাথমিক বর্ণ, এই 3টা মিলে হয় সাদা। তাহলে এই লাশ নীল, এই 3টার মিশ্রণে হয় সাদা। আর মনে রাখো, লাশ ইজ ইকুয়াল টু হলুদ। তাহলে লাশ নীল হচ্ছে সাদা, আর লাশ ইজ ইকুয়াল টু হলুদ, অর্থাৎ হলুদ লাল এবং সাথে কি সবুজের মিশ্রণে তৈরি হয়। এখন সাদা হতে যে 3টাই লাগবে তা নয়, 2টা বর্ণ মিলেও সাদা হইতে পারে।
যে দুইটা বর্ণ মিলে সাদা হয় তারা পরস্পর পরিপূরক, তারা পরস্পর পরিপূরক। এইটা মনে রাখতে পারো, হানি ম্যাস, হানি আর মাস এরা পরস্পরের পরিপূরক। তার মানে আমি এটা খেয়াল করো, হানি মাস মানে কি? হানি মাস মানে হচ্ছে হলুদ আর নীল পরস্পরের পরিপূরক, ম্যাজেন্টা আর সবুজ এরা পরস্পরের পরিপূরক। এই যে আমি এখন যেটুকু বললাম, লাশ নীল এরা হচ্ছে প্রাথমিক বর্ণ, এই প্রাথমিক বর্ণ তিনটা মিলে হয় সাদা, আবার লাশ হচ্ছে হলুদ, অর্থাৎ লাল সবুজ মিলে হয় হলুদ। কিন্তু যদি কোনো দুইটা বর্ণ মিলে সাদা হয় তারা পরস্পরের পরিপূরক, তাহলে হলুদ এবং নীল মিলে সাদা হয়, তাহলে হলুদ নীল পরস্পরের পরিপূরক। ম্যাজেন্টা এবং সবুজ মিলে সাদা হয়, তারা পরস্পরের পরিপূরক। কিন্তু আজকে যে অনুশীলনের 11টা প্রশ্ন আমরা সলভ করব সেটা মূলতই এতটুকু দিয়ে, যেটা একটু আগে আলোচনা করেছি। তো চলো দেখো এখন ঝটপট আমরা সব সলিউশন করতে পারছি। আচ্ছা, কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলে? মধ্য বর্ণ বলতেছিলাম, আসলে মধ্যরশ্মি সেটা। তাহলে মধ্যরশ্মি কোনটা বলো? বলো, হলুদ। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? তাহলে বিচ্যুতি সবচেয়ে বেশি মানে ওই যে বেনি আসহ কলা। বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি, এন্ড অপশনে যদি বেগুনি না থাকে তাহলে বেগুনির পরে কি আছে? নীল, তার বেশি, এরকম হবে। তো বেগুনি দেওয়াই আছে, তাহলে এখানে আনসার কি হবে? বেগুনি। 3 নম্বর প্রশ্ন আনসার দিই। যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয় তখন আলোর বিচ্যুতি কি হয়? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এখানে কথায় দিয়েছে, তাহলে তোমরা ঝটপট এই ব্যাপারটা খেয়াল করো। বেনি আসহ কলা, তার মানে আমরা জানি বিচ্যুতি এই দিকের বেশি, তাহলে নীল অপেক্ষা লালের জন্য বেশি, নীল অপেক্ষা লালের জন্য বেশি, তাহলে নীলের চেয়ে লালের বেশি, নীলের বেশি হবে। হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি, হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি। হ্যাঁ, এটা এখন পর্যন্ত ঠিক আছে। লালের চেয়ে সবুজের জন্য কম, লালের চেয়ে সবুজের জন্য কম না, বরং সবুজের বেশি, এই পাশে বেশি। কমলার চেয়ে বেগুনির জন্য কম, কমলার চেয়ে বেগুনির জন্য কম না, বরং বেশি। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে খ। ওকে, তারপরে আসি তোমাদের ইসাক স্যারের অনুশীলনীর নাম্বার এগুলো। হ্যাঁ, 15 নাম্বার। কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? আচ্ছা, এটা বিচ্ছুরক আলো যেহেতু বিচ্ছুরিত হয়, বায়ুতে আলো বিচ্ছুরণ হয় না, বাট পানি কাজ গ্লিসারিনে হয়। সো মাথায় রেখো, বায়ু বিচ্ছুরক মাধ্যম নয়। যে দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক? আচ্ছা, নর্মালি আমরা জানি সাদা আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যায় বা কোনো মাধ্যমে যায় তখন সে বিচ্ছুরিত হয় বা ছড়িয়ে যায়। তো বিচ্ছুরণ সর্বাধিক মানে কি? তাহলে সেখানেও তোমরা এই বেনি আসহ কলা মাথায় রাখো, বেনি আসহ কলা। সো যে দুইটার ডিস্টেন্স বেশি তার মানে বুঝবা তার বিচ্ছুরণও কি? সর্বাধিক। যেমন দেখো সবুজ এবং লাল, সবুজ এবং লাল, তো সবুজ লাল মানে কি? সবুজ লাল। দেখো এটা কত ক্লোজ। এবার আসলে লাল নীল, এই যে দেখো গোল্লা দিচ্ছি, লাল নীল, তাহলে এটার ডিস্টেন্স আরো বেশি। হলুদ সবুজ, আচ্ছা হলুদ, আচ্ছা হলুদ সবুজ, এই দুটো খুবই কাছাকাছি। নীল কমলা, নীল কোথায়? নীল কমলা। সো নীল কমলার চেয়ে কিন্তু নীল লাল আরো ডিস্টেন্স বেশি, তাহলে যে দুইটার ডিস্টেন্স বেশি সেটাই আনসার। তাহলে বিচ্ছুরণ সর্বাধিক হচ্ছে লাল নীল। চলে আসি এবার পরেরটা। কই, কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? আচ্ছা, এখানে বলছে বেগ বেশি, তো আমরা জানি বেগ বেশি হচ্ছে লালের, কারণ বিচ্যুতি, বিক্ষেপণ আর দুইটা অঙ্ক, সেটা হচ্ছে বেগুনির। বাকি সব কিছুই বেশি কার? ওই দিকের। তাহলে বেনি আসহ কলা, লাল যেহেতু আছে উত্তর হবে লাল। আচ্ছা, তারপর কি আছে? সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না? বেনি আসহ কলা থাকে, তাহলে এখানে কালো থাকবে না, স্বাভাবিক। লাল, বেগুনি, সবুজ ও কমলা বর্ণের আলোর জন্য, তাহলে কি বলছে? আমরা সবাই জানি বেনি আসহ কলা। আচ্ছা, কলা। এখন কি কি বাদ দিয়েছে? লাল, বেগুনি, সবুজ, কমলা। লাল আছে, বেগুনি, সবুজ, কমলা, তাহলে নীল নাই, আসমানি নাই, হলুদ নাই, তাহলে এই চারটা আছে। এখন কি বলছে? এদের প্রতিসরাঙ্কের মান দিয়েছে, অর্থাৎ লাল মানে রেড ধরছে। ওকে ফাইন, লাল মানে কি ধরছে? রেড, তাই তো, লাল মানে তো রেডই। কমলা হচ্ছে তাহলে কি? আচ্ছা বেগুনি, বেগুনি ভি, ভায়োলেট, ভিপ জিওর। তারপর কি? সবুজ, গ্রিন, আর কমলা হচ্ছে ও অরেঞ্জ। আচ্ছা, কি বলছে? এদের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি প্রতিসরাঙ্ক এই পাশে সবচেয়ে বেশি, কারণ বেগুনির বিচ্যুতি, বিক্ষেপণ আর দুইটা অঙ্ক বেশি, এটার বেশি, তাহলে এই হচ্ছে সিকোয়েন্স, ভি জি ও আর, মানে ভি সবচেয়ে বেশি। তো এখানে আমরা খেয়াল করি
এদিকে তো বড়তে ভি নাই, তাহলে উল্টা দিক দিয়ে আসি, এই যে গ্রেটার দ্যান, তাহলে VGOR, তাহলে ঘ হচ্ছে সঠিক আনসার। ওকে, চলে আসি এবার 94। বেগুনি, নীল ও হলুদ রঙের তিনটি আলোর কম্পাঙ্ক যথাক্রমে এত, কোনটি সঠিক? তাহলে কম্পাঙ্ক বলছে, তাহলে কম্পাঙ্কের বেলাও বেগুনির দিকটা সঠিক। তাহলে বেনি আসহ কলা, বেনি আসহ কলা, দেখো এই সিকোয়েন্সই আছে। তাহলে বেগুনি, নীল, হলুদ। বেগুনি মানে ভায়োলেট, নীল মানে ব্লু, আর হলুদ মানে ইয়েলো। তাহলে VB VV VB VY এরকম হবে আর কি। সো এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, VV এটাই VB আর VY। ওকে, এই সিকোয়েন্সই আছে, কম্পাঙ্ক যেহেতু বলছে, তাই না? এপাশে আচ্ছা, এবার আসবে 108 নম্বর প্রশ্ন। আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে পানিতে প্রবেশ করলে কোন বর্ণের ক্ষেত্রে সংকট কোণ ন্যূনতম হবে? আচ্ছা, আমি বলেছিলাম সংকট কোণ, তাহলে বর্ণের বেলায় বিচ্যুতি, বিক্ষেপণ আর অঙ্ক বাদে বাকি সব কিছু লালের বেশি। তাহলে স্বাভাবিক, এখানে যেটা সংকট কোণ বলছে তাহলে এটা লালের বেশি। তাহলে এখন যদি প্রশ্ন করে সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি, ভাই ওই বক্সের এপাশের সাথে ওই পাশের সম্পর্ক সবসময় কি ব্যস্তানুপাতিক। এটি মনে হয় সর্বশেষ। লাল ও বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে লাল এবং বেগুনির প্রতিসরাঙ্ক, তো অঙ্ক কার বেশি? বেগুনির বেশি, তাহলে প্রতিসরাঙ্ক বেগুনির বেশি। তাহলে ভি কোথায়? যে ভিটা হচ্ছে আর এর চেয়ে বেশি। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে এইটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু, আমার কাছে মনে হয়েছে একটু সিকোয়েন্স মেনটেন করে পড়া উচিত। তো আমি জানি না যে কেমন লাগলো, আমি জাস্ট এটা ট্রায়াল স্বরূপ বানালাম। তো দেখা গেল 3-4টা টপিক আছে, যেমন এরপরে যদি আমরা লেন্সের ব্যাপার ধরি, প্রতিবিম্বের ব্যাপার ধরি, তারপর আর একটা কি জানি টপিক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এভাবে টপিক ধরে ওই টপিকের একটা এক্সপ্লানেশন দিয়ে ওই টপিক রিলেটেড যত প্রশ্ন অনুশীলনীতে আছে সেটা যদি আমি সমাধান করি, আমার বিশ্বাস এটা একটু বেশি ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। তো আশা করি এটা তোমরা একটু তোমাদের মতামত দিও যে আসলে এভাবে কি আমি একটু আলোচনা করবো কিনা। এমনও হইতে পারে এগুলো তোমরা সব পারো, আর যদি মনে হয় যে যেটা একটু কঠিন লাগে, যে চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলা উচিত, যদি তোমরা আমাকে জানাও। অনেকেই এই চ্যাপ্টারটার কথা বলছো, কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না, তো তোমরা এটা পড়াতে বলছো। তো আমার কাছে মনে হলো ফিজিক্সের যেহেতু অনুশীলনী খুব ইম্পর্টেন্ট, তো একই সাথে আমি পড়ায়ও দিই, পড়াবো তো অবশ্যই। যেমন আজকে ওই আলোর বিচ্ছুরণ নিয়ে সব কিছুই বললাম, একটা কথা বাদে, সেটা হচ্ছে নিউটন 1666 সালে বলেন যে সাদা আলোর প্রকৃতি যৌগিক। সো মোটামুটি দেখো আলো নিয়ে সব কথাই বলে ফেললাম। তাহলে বলার সাথে সাথে ওইটা নিয়ে অনুশীলনীর প্রশ্ন সলভ করলাম। ফিজিক্সে আর কি লাগে বলো তো? ভেতরের পড়া আর অনুশীলনী, এনাফ, মোর দ্যান এনাফ। সো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে যে এইভাবে কি আগানো যায় কিনা। এখন এই চ্যাপ্টার আগাবো না অন্য চ্যাপ্টার আগাবো, সেটাও তোমরা একটু তোমরা ডিমান্ড করে। সময় কিন্তু এখনও 1 মাসের অধিক আছে, এবং আমার যেহেতু ব্যাচের ক্লাসও শেষ, আমি অনেকটাই ফ্রি। আমি কিন্তু এখন তোমাদেরকে খুব বেশি অনলাইনে টাইম দিতে পারবো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। জ্যামিতিক আলোক বিজ্ঞানের থিওরি প্লাস অনুশীলনী কম্বো করে পড়াচ্ছি একটা নতুন স্টাইলে। আমার কাছে নিজে ফিজিক্স অনুশীলন করার সময়, মানে অনুশীলনীর প্রশ্নগুলো দেখার সময় মনে হলো যে আমি টপিকটা পড়ার পর অনুশীলনীতে 128টা প্রশ্ন আছে। যেমন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, অণুবীক্ষণ যন্ত্র। সো এই অণুবীক্ষণ যন্ত্র রিলেটেড 16টা প্রশ্ন অনুশীলনীতে আছে 128টার মধ্যে। সো অণুবীক্ষণ যন্ত্রের একটা কনসেপ্ট দিব, যে কনসেপ্টটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে যদি এখান থেকে আসে, এবং এই কনসেপ্ট দিয়ে কীভাবে 16টা প্রশ্নের আনসার করা যায় সেটাই আমরা দেখব। সো এভাবে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমাদের অলরেডি একটা ভিডিও এই চ্যাপ্টারের উপর নেওয়া হয়ে গেছে। যদি ভিডিওটা তোমার জন্য ইফেক্টিভ হয় অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে পর্ব 2 লিখেছি, স্টার্ট করি। প্রথমে দেখো 3টা প্রশ্ন এখানে আছে। সরল অণুবীক্ষণ যন্ত্রে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তো চলো আমি প্রথমে কিছু আলোচনা করি, তারপর প্রশ্নগুলো সলিউশন করি। আমি অলরেডি সময় যাতে বেশি নষ্ট না হয় লিখে রেখেছি যে অণুবীক্ষণ যন্ত্র সেটা হচ্ছে ইংরেজি হচ্ছে মাইক্রোস্কোপ। একটা ছোট্ট ইনফরমেশন, ক্ষমতা বৃদ্ধিতে, কার? অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধিতে অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। কোনটি ব্যবহৃত হয়? আসতে পারে অতিবেগুনি রশ্মি, সাথে অন্য কিছুও থাকতে পারে। এখন অণুবীক্ষণ যন্ত্র 2 ধরনের। যেটা সরল অণুবীক্ষণ যন্ত্র তাকে আমরা বলি বিবর্ধক কাচ,
আর জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও 1610 সালে, এবং এটা দিয়ে বিবর্ধন প্রায় 2000 গুণ পর্যন্ত বেড়ে যায়। এখন আসি এই দুই অণুবীক্ষণ যন্ত্রের কার বিবর্ধন বা কার প্রতিবিম্ব কেমন। যেহেতু দুটোই অণুবীক্ষণ যন্ত্র, যেটা নিকটে অবস্থিত কোনো ক্ষুদ্র বস্তুকে একটু বিবর্ধিত করে, তাহলে দুইটার বেলায় প্রতিবিম্ব হবে বিবর্ধিত, প্রতিবিম্ব হবে বিবর্ধিত কিন্তু অবাস্তব। এই অবাস্তবকে আমরা বলি অসদ। ওকে, এই ব্যাপারটা জটিলের বেলায়ও সেম থাকবে। পার্থক্য হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় প্রতিবিম্ব হবে সরলটা সোজা, সরল সোজা, তার মধ্যে বাঁকা টাকা নেই। জটিল মানেই সে সবসময় একটু উল্টা হয়ে যাবে। এই সোজাটাকে আমরা বলতে পারি সিধা, কি বলতে পারি? সিধা, কিংবা এর আরেকটা হচ্ছে সমশীর্ষ, সমশীর্ষ। আর সোজার উল্টা এটা হচ্ছে কি? সোজা, এটা হচ্ছে কি? উল্টা। এখন দেখো নিচে লিখেছি এম, অর্থাৎ বিবর্ধনের সমীকরণ কি। সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় বিবর্ধনের সমীকরণ হচ্ছে m = v/u, অথবা আরেকটা লেখা যায় 1 + d/f। ডি হচ্ছে স্পষ্ট দূরত্বের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, আর এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এছাড়া আরেকটা হচ্ছে 1 + d - af। এবং এই সমীকরণ থেকে কিন্তু অনেকগুলো কথা বোঝা যায়, যেমন লেন্সের ফোকাস দূরত্বের কথা যদি বলি, ফোকাস দূরত্ব আর দেখো বিবর্ধন পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ফোকাস দূরত্ব বাড়ালে বিবর্ধন কমবে, এটা কমালে বিবর্ধন বাড়বে। আবার ডি বেড়ে গিয়ে সমানুপাতিক, আবার এই যে এ সেটা কি, যেহেতু মাইনাস আছে সেটা ব্যস্তানুপাতিক। তো এটা দিয়ে কিন্তু অনেকগুলো কথা হয়। আচ্ছা যাই হোক, এখন জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণটা হচ্ছে সর্বশেষ m = যেহেতু জটিলটার প্রতিবিম্ব উল্টা হয়, উল্টা বোঝাতে আমরা মাইনাস বসাই, -v/u। তারপরে হচ্ছে 1 + d/fe। এখন fe কেন? ই মানে আইপিস, যেটাকে অভিনেত্র বলে, অর্থাৎ অভিনেত্রের ফোকাস দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অভিলক্ষ্য কই? আমরা একটু পরে জানবো যে জটিল অণুবীক্ষণ যন্ত্রে দুইটা উত্তল লেন্স ব্যবহার হয়, একটা অভিলক্ষ্য, একটা অভিনেত্র। আচ্ছা, এখন এই যে -v/u, এই মাইনাস থাকলো, v/u এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি v/fo - 1। তাহলে আমরা কিন্তু অভিলক্ষ্যটাও পেলাম। এবং এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পেলাম, অভিলক্ষ্য এবং অভিনেত্র দুটাই কিন্তু বিবর্ধনের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যদি আমরা কমাই, বিবর্ধন বাড়বে, অথবা এটার ফোকাস দূরত্ব বাড়ালে বিবর্ধন কমবে। আচ্ছা, এরপরে যেটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রে দুইটা উত্তল লেন্স ইউজ হয়, একটা অভিলক্ষ্য আর একটা অভিনেত্র। লক্ষ্য মানে অবজেক্টটা, বস্তুটা, আর নেত্র মানে তোমার চোখ যেখানে থাকবে। তার মানে বস্তুর কাছে অভিলক্ষ্য, বস্তু থেকে অভিলক্ষ্যের মাধ্যমে তারপর অভিনেত্রে আসবে। তাহলে যদি বলে প্রাথমিক বিম্ব কোথায় হয়? অভিলক্ষ্যে, তারপরে অভিনেত্রে আসে, এবং অভিনেত্রে তোমার চোখে একটু বড় করে দেখতে হবে। তাহলে মনে রাখবা, ফোকাস দূরত্ব এবং উন্মেষ, ফোকাস দূরত্ব এবং উন্মেষ চোখের বড়, তাই না? নেত্রের বড়। কার বড়? চোখের বড়। আর যদি বলে জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের বা মোট বিবর্ধনের সমীকরণ কি, যেহেতু সেখানে দুইটা লেন্স, এই দুইটা লেন্সের কম্বাইন, অর্থাৎ অবজেক্টিভ এবং আইপিস, এই দুইটার কম্বাইন্ড বিবর্ধন গুণফলই হচ্ছে মোট বিবর্ধন। এই যে এতটুকু কথা জানলেই তুমি কিন্তু সব কিছু আনসার করতে পারবা। চলো আমরা এখন ঝটপট প্রশ্ন সমাধান করি। প্রথমে আসা যাক সরল অণুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। দেখো, সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল মানে আমি বলেছি সোজা, তাহলে এখানে এই দুইটা সোজা আছে, কিন্তু যেহেতু অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধিত, তাহলে আনসার হচ্ছে কত? খ। এবার আসো সরল অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের রাশি কোনটি। সো বিবর্ধনের আমি এই তিনটা রাশি লিখে দিয়েছি, তার মানে সবকটি হচ্ছে সঠিক। জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি হয়? জটিল। তাহলে জটিল মানে কি হবে? জটিলে উল্টা, জটিল লট আছে, এটা উল্টা হবে, কিন্তু অবশ্যই বিবর্ধিত হবে, তাহলে গ হবে আনসার। চলে আসি আমরা পরের প্রশ্নে। জটিল অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্র কি হবে? ওকে, অভিনেত্র কি হবে? সো অভিনেত্র লক্ষ্যে প্রাথমিক, অভিনেত্রে চূড়ান্ত। তাহলে অভিনেত্রে চূড়ান্ত বিম্ব তৈরি হবে, তাহলে প্রাথমিক বিম্ব হবে না, তার মানে এটা না। সো একটা না হলে বাকি দুইটা আনসার। তাহলে আমরা মনে রাখবো জটিল চূড়ান্ত, আর অসৎ মানে তো অবাস্তব, সেটা জানি।
চলে আসি নাম্বার 9। আচ্ছা, এটা একটা ম্যাথ অনেকবার আসছিল বিভিন্ন জায়গায়। এই ম্যাথটা খুব কঠিন না। এখানে কি কি দেওয়া আছে? লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব দেওয়া আছে। তাহলে বিবর্ধন কত? অর্থাৎ m = 1 প্লাস যে d বাই এফ, এই সমীকরণটাতে যদি তুমি বসিয়ে দাও, d এর মান হচ্ছে এই যে 0.25 আর এফ এর মান হচ্ছে 0.15। সো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করা যাবে। 0 0 কাটা, পয়েন্ট পয়েন্ট কাটা, 3 5 15, 5 5 25। এখন দেখো 3 1 কে 3, হাতে থাকলো কত? 2, তাই না? এখন যদি একটা দশমিক নিয়ে শূন্য আনি, 20 3 6 18, সো 1.6। তাহলে 1 প্লাস 1.6 2.6, তার মানে এটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার চলে আসো পরে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বেশি বিবর্ধন পেতে হলে কি করব? তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমি একটু আগে তোমাদের দেখালাম কোথায়, হ্যাঁ এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যদি আমি বেশি বিবর্ধন পেতে চাই, এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, এটা যৌগিক, সেখানে যদি আমি বিবর্ধন বেশি পেতে চাই তাহলে বিবর্ধনের ব্যস্তানুপাতিক কি? অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাহলে নেত্র এবং অভিলক্ষের ফোকাস দূরত্ব কমাতে হবে। এটা যত কমবে এম তত বাড়বে। তাহলে সেটাই হচ্ছে আনসার। অভিলক্ষ অভিনেত্র উভয়ের ফোকাস দূরত্ব কমাতে হবে। এখন কি বলেছে? একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 100। তাহলে যৌগিকের বিবর্ধন ক্ষমতা মানে এম হচ্ছে কত? 100। এখন এম = আমরা কি জানি? এমও ক্রস এম ই, ও মানে অবজেক্টিভ, ই মানে নেত্র। তো অভিনেত্র দ্বারা বিবর্ধন 5, তাহলে অভিনেত্র কোনটা? ই। এইটা যদি 5 হয় তাহলে অভিলক্ষ কত? অর্থাৎ এমও কত? তাহলে এমও কত? এমই চলে যাবে এ পাশে, তার মানে 5 চলে যাবে এ পাশে, বুঝতেই পারছো 20। অর্থাৎ এইটা আর এইটার গুণফল হবে 100। তাহলে 5-এর সাথে কি গুণ করলে 100 হয়? 20। তাহলে 20 হচ্ছে আনসার। চলে আসি, একটু দ্রুত বলছি তাই না? একটা জটিল অণুবীক্ষণ যন্ত্রে কয়টি উত্তল লেন্স থাকে? সো জটিল অণুবীক্ষণ যন্ত্রে 2টা থাকে, অভিলক্ষ এবং অভিনেত্র। আচ্ছা 46, জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের বিবর্ধনের পরিমাণ যদি m1 and m2 হয় তাহলে মোট বিবর্ধন কত? সো মোট বিবর্ধন হচ্ছে গুণফল m1 ক্রস m2। আচ্ছা এবার আসি, অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়ালে, আচ্ছা অভিলক্ষের যদি আমি ফোকাস দূরত্ব বাড়াই তাহলে কি হবে? আচ্ছা তো আমরা একটু আগে দেখলাম অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়লে কি হবে? বিবর্ধন বাড়বে, সরি কমবে, কারণ অভিলক্ষের ফোকাস দূরত্ব যদি বাড়ে, অভিলক্ষের অপোজিট কি? আল্লাহ কই গেল? আচ্ছা এই যে আমরা সমীকরণ দেখেছি, এটা অভিলক্ষের ফোকাস দূরত্ব, এইটা বাড়লে বিবর্ধন কমবে। কার বিবর্ধন কমবে? কার? জটিল অণুবীক্ষণ যন্ত্রের। কার? জটিল অণুবীক্ষণ যন্ত্রের। তাহলে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমবে। এবং আমরা দূরবীক্ষণ যন্ত্র আমাদের নেক্সট ক্লাসে পড়বো। তাহলে মনে রাখো, অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমলে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়বে, অপোজিট হবে। সো কেন অপোজিট হবে? দূরবীক্ষণ পড়ার সময় আমরা এটা একটা দেখব। এবার চলে আসি, অণুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? অনেক আগে মেডিকেল অ্যাডমিশনে আসছিল। আচ্ছা কি বলছে? অণুবীক্ষণ যন্ত্র তাহলে নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু, হ্যাঁ এটা সঠিক। অণুবীক্ষণ দিয়ে ক্ষুদ্র বস্তু আমরা দেখি, অণু নামই তো অণু, আর বীক্ষণ মানে আমাদের চোখে যে কোণ তৈরি হয়, তাই না? আচ্ছা অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট হয়, মানে অভিলক্ষের উন্মেষ ফোকাস দূরত্ব ছোট। যে একটু আগেই বললাম যে নেত্রের বড়, চোখের বড় হবে, চোখ দিয়ে বেশি দেখবো, বড় দেখবো, তাহলে নেত্রের বড় হবে, তাহলে অভিলক্ষের ছোট, তাহলে এটাও সঠিক। আবার নিচে যদি যাই, চূড়ান্ত প্রতিবিম্ব, হ্যাঁ অবশ্যই উল্টা হবে, জটিলে কি হবে? উল্টা হবে। তাহলে এই তিনটাই যেহেতু সঠিক, তাহলে এইটা হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক নয় যদি বলে, সঠিক নয় হচ্ছে কি? গ। এবার আসা যাক একটা অঙ্ক, বিশাল বড় অঙ্ক। এই এত বড় অঙ্ক মনে হয় না যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। তো তোমরা এই অণুবীক্ষণ থেকে একটা অঙ্ক মুখস্থই করে ফেলো, এত না পাচ্ছে 0.13 সেন্টিমিটার, এটা মুখস্থ করো। হ্যাঁ একবারে বলবো না যেটা স্কিপ করো, 0.13 সেন্টিমিটার মুখস্থ করো। আচ্ছা এরপরে ও বাবা আরও অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু তুলনামূলক ইজি। যেমন দেখো, অভিলক্ষ এবং নেত্রের ফোকাস দূরত্ব আছে। আচ্ছা লক্ষ্যের ফোকাস দূরত্ব কি? এফও হচ্ছে 10 আর অভিনেত্র এফই হচ্ছে 15। আচ্ছা এরপরে কি বলছে দেখো, অভিলক্ষ থেকে বাস্তব প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা বাস্তব প্রতিবিম্বের দূরত্ব ভি, কোত্থেকে? অভিলক্ষ থেকে, ও যেহেতু বাস্তব তাহলে প্লাস কত? 50। আর অভিনেত্র থেকে অবাস্তব, অভিনেত্র মানে কি? ভিই, অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব, তাহলে মাইনাস কত? 60। তো এই চারটা দেওয়া আছে। তাহলে ওই অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? এইটার বেলায় এরকম যদি অঙ্ক আসে
তুমি সরাসরি একটা জিনিস মাথায় গেঁথে দিবা, সেইটা হচ্ছে তুমি 1 মাইনাস এই যে সংখ্যাটা বেশি দেখছো না, এটাকে এটা দিয়ে ভাগ করবা, অর্থাৎ ওকে এই ও দিয়ে ভাগ করবা, ইকে এটা দিয়ে ভাগ করবা, শেষ। তাহলে 1 মাইনাস 50/10 ইন্টু আবার 1 মাইনাস -60/15। আমি একটু অন্য কালার ইউজ করি, হয়ে গেল। তাহলে এবার আসো, এখানে কত হচ্ছে, নিচে 10, এখানে 10 1 10 -50, তাহলে -40। আচ্ছা ওকে, ক্রস। এখানে কত হচ্ছে, নিচে 15, 15 কে 15, 15 কে 15, মাইনাসে মাইনাসে প্লাস 60, তাহলে 60 আর 15 কত, 60 আর 15 কত, 75, 75 ডিভাইডেড বাই 15, 75 ডিভাইডেড বাই 15। এখন আমরা সবাই জানি কাটাকাটি যদি করি, 4 10 40, 5 15 75, 5 গুণন 4 -20। তাহলে এখানে যেহেতু -20 নাই, শুধু 20, তাহলে এটাই হচ্ছে আনসার, যে মডিউল চলে আসবে, মডিউলাস। ওকে, এবার আসো 68। একটা তোমাদেরকে ছোট্ট হ্যাক দেখাই, কখনো যদি এরকম কঠিন প্রশ্ন আসে, যেমন তুমি আগে অপশনসের দিকে খেয়াল করো। অপশনসে দেখো একই রকম জিনিস দুইটা, 0.023 0.023। তো যখনই তুমি দেখবা যে 0.023 0.023 দুইটা, তাহলে বুঝবে এই দুইটার মধ্যেই একটা আনসার। এখন সেন্টিমিটার না মিটার, তাহলে এবার তুমি এখানে দেখো, এখানে কি মিটার, সব মিটার, তাহলে আনসার হচ্ছে মিটার, মানে এরকমই হয়। তো তুমি এটা এভাবে মনে রাখতে পারো। এইবার আসো, সরল অনুবীক্ষণ যন্ত্র দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব। সরল, সরল মানে সোজা, আর সোজা মানে সমশীর্ষ, সোজা মানে সমশীর্ষ, কিন্তু আবার অবাস্তব, তার মানে অসৎ, গ। আচ্ছা, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব এটা, অভিনেত্রের ফোকাস দূরত্ব এটা। তাহলে আমরা জানি অভিনেত্র, নেত্র, চোখের সবচেয়ে ফোকাস দূরত্ব এবং উন্মেষ বড়, তাহলে নেত্র বড় মানে ই বড়, খ আনসার। ও শেষ, আমি জানি না কত মিনিট হলো, মনে হয় বেশি সময় নিয়ে ফেলছি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, যে শেষ হয়ে গেল আমার বিশ্বাস। আমি যদি আর মনে হয় 2টা ছোট ছোট এরকম ভিডিও করি, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো ততক্ষণে তোমরা ভালো থেকো, দেখতে থাকো ফাহাদ বায়োলজি। এবং আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। সামনে পরীক্ষা, কমেন্টস অবশ্যই জানিয়ে দাও তোমাদের কার কি প্রয়োজন। আমি অনেকগুলো টেক্সট পাচ্ছি, SMS পাচ্ছি, আমি চেষ্টা করছি সেগুলোর উপর ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? জ্যামিতিক আলোক বিজ্ঞানের পর্ব 3 আমরা পড়ছিলাম থিওরি প্লাস অনুশীলনীর MCQ, অর্থাৎ অনুশীলনীর যে সকল MCQ পড়বো, ওর আগে থিওরি পড়বো, দেন ওই MCQগুলো পড়বো। চলো শুরু করি। গত ক্লাসে আমরা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব দূরবীক্ষণ যন্ত্র নিয়ে। তো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা একটা প্রশ্ন দেখে নেই, যেমন বলা আছে নববীক্ষণ যন্ত্রে। সো নববীক্ষণ যন্ত্র একটা দূরবীক্ষণ যন্ত্র, এই কারণে আমার মনে হয় আগে আমরা একটা থিওরি পড়ে আসি। সো আজকে আমরা থিওরিটার হেল্প নিব আমাদের ফিনিশিং টাচ বই থেকে। আমাদের ফিজিক্স ফিনিশিং টাচ বইয়ের 1 পৃষ্ঠা আজকে আমরা পড়ব, জাস্ট এই পৃষ্ঠাটা আমরা পড়ব। আমরা এই পৃষ্ঠাটা পড়ার পর আমরা সকল MCQ দূরবীক্ষণ যন্ত্র থেকে যেগুলো এসেছে আমরা সেগুলো সলিউশন করব। তো প্রথমে যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে আমরা বলি টেলিস্কোপ। ওকে, এবং এই দূরবীক্ষণ যন্ত্র 2 ধরনের, একটা প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলক। তো যে কোনো একটা সাইড মনে রাখতে পারো, একটু হাস্যকর হলেও সত্য। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে দেখো 3টা নাম আছে, 3টা বিজ্ঞানীর নাম আছে। এখন শুধু বিজ্ঞানীর নাম দিয়ে পড়লেই হইতো, বাট ঝামেলা হচ্ছে এখানে আবার আরেকটা বিজ্ঞানীর নাম আছে, গ্যালিলিও। তো যদি এভাবে মনে রাখো যে গ্যালিলিও, বা এভাবে যদি মনে রাখতে পারো সরে গেল, তাহলে গ্যালিলিও স্মরণে আছে, তাহলে বাকি বিজ্ঞানীগুলো প্রতিফলকে আছে, এভাবেও মনে রাখা যায়। অথবা তুমি জাস্ট একটা হাস্যকর ব্যাপার হাগেনি, এই হাগেনিটাও মনে রাখতে পারো, হাগেনি। সো গ এখানেও আছে, বাট এটা গে মানে গ্রেগরি। এখন এই সিকোয়েন্সটা তোমাকে একটা জিনিস হেল্প করবে, আগে গে তারপর নি, অর্থাৎ প্রতিফলক যন্ত্র সর্বপ্রথম আবিষ্কার করেছেন গ্রেগরি, আর সর্বাপেক্ষা প্রচলিত যেটা, সেটা আবিষ্কার করেছেন নিউটন। সেটা কিন্তু নিচে লেখা আছে, আমি আর ওখানে এখন যাচ্ছি না। সাথে একটা জিনিস মনে রাখবো, যে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রে সরণ, সেখানে উত্তল লেন্স থাকে বড় উন্মেষ এবং ফোকাস দূরত্বের, বাট প্রতিফলকে থাকে অবতল দর্পণ। এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। তাহলে প্রতিফলক, তাহলে ফলকে
হাগেনি, বা একসাথে তিনটা কথা মনে রাখো, ফলকের দর্পণে হাগেনি, ঠিক আছে, ফলকের দর্পণে হাগেনি। এবার আসো এই যে নভ দূরবীক্ষণ যন্ত্র, এইটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। সো নভ বা এর আরেকটা নাম দেখো আছে জ্যোতিষ। সো জ্যোতির্বিদ্যায় ইউজ হয়, অর্থাৎ দূরের সেই বস্তু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণে এটা ব্যবহৃত হয়। বিজ্ঞানী কেপলার এটা আবিষ্কার করেছেন, তোমরা ফিজিক্সের অন্য চ্যাপ্টারও এটা পড়েছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার গঠনে দুটি উত্তল লেন্স, রিমেম্বার দুটি উত্তল লেন্স, সেটা কিন্তু আমাদের জটিল অণুবীক্ষণ যন্ত্র আমরা পড়েছি। তো পার্থক্য হলো জটিল অণুবীক্ষণ যন্ত্রে আমরা পড়েছি নেত্র বড়, এখানে জাস্ট সেটা উল্টো হয়ে যাবে, এখানে নেত্র হচ্ছে ছোট, এখানে নেত্র হচ্ছে ছোট। এখন কোনটা কোন কাজ, একটা ক্রাউন একটা ফ্লিন্ট, ওইখানে কিন্তু এরকম কোনো কাছের ব্যাপার ছিল না। সো আমি এটা লক্ষ কোটি এভাবে মনে রাখতাম, লক্ষ ক্রোড়, এই যে ক্রাউন বানানে ক্রোড় আছে, এভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, প্রতিবিম্বের বেলায় বলি, যেহেতু আমরা দূরবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যা দেখছি, আমরা চাইবো যে একটু বড় হোক, বিবর্ধিত হোক। সো বিবর্ধিত মাস্ট, একটা জিনিস মনে রাখবা, সরল অণুবীক্ষণে সরলে শুধু আমরা সোজা দেখব, বাকি জটিল অণুবীক্ষণ দূরবীক্ষণ সবখানে আমরা কিন্তু উল্টো দেখব। সো উল্টো। আচ্ছা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে। সেটা হচ্ছে বিবর্ধন, অর্থাৎ ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের যে সমীকরণ। সো অসীম দূরত্বটাকেই দেখো বলা হয়েছে স্বাভাবিক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, একটা প্রশ্নে কিন্তু এটা কাজে লাগবে। এবং এই স্বাভাবিক দৃষ্টির ফোকাসিংয়ের বেলায় বিবর্ধন কত, বিবর্ধন এম, এই মনে রাখো আগে এফ ও, ও মানে অবজেক্টিভ, অর্থাৎ আগে লক্ষ্যবস্তু, দেন কিন্তু ই আইপিএস নেত্র। ওকে, তো তুমি ফুপি মনে রাখতে পারো, ফুপি, দেখো ফুপি। সো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কিন্তু ফুপি, তার মানে ফুপি কমন, এখানেও ফুপি এখানেও ফুপি। বাট আর একটু যদি স্পষ্ট, মানে স্পষ্ট দৃষ্টি যদি বলে, তাহলে ফুপির সাথে 1 + FED, আগে FE তারপর ডি, ফেড, এখানে কিন্তু FO নাই, ফেড, FE দেন ডি, ফেড। ওকে, তাহলে ফুপি, পরেরটা ফুপির সাথে 1 + ফেড, ফুপি, ফুপির সাথে 1 + ফেড। আচ্ছা, এখন এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যেটা মনে হয় আমাদের এই দিকে নাই। সেটা হচ্ছে যদি কখনো যন্ত্রের দৈর্ঘ্য চায়, পাশে একটু লিখে রাখো, যন্ত্রের যদি দৈর্ঘ্য চায়, যন্ত্রের দৈর্ঘ্য চায়, সেটাও আমরা লিখব ফুপি, বাট সেটা হবে প্লাস ফুপি, যন্ত্রের দৈর্ঘ্য বললে ফুপি, FO + FE। এখন এই নভ দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা কি, সুবিধা পড়ার আগে এইখানে একটা জিনিস মনে রাখো, যে ভিউ ফাইন্ডার, দেখো এর নাম ভিউ ফাইন্ডার, মানে আমি ভিউটাকে ফাইন্ড করব। সো ভিউটা, পুরো ভিউটা দেখতে চাইবো আর কি। তাহলে নভ দূরবীক্ষণ যন্ত্র যেহেতু ভিউ ফাইন্ডার ইউজ হয়, তার মানে কি পুরোটা দেখার জন্যই কিন্তু এটা ইউজ হয়। অর্থাৎ ভিউ ফাইন্ডারের কাজ হচ্ছে সে দৃষ্টিক্ষেত্র কি করে, দৃষ্টিক্ষেত্র প্রশস্ত করে। এই ভিউ ফাইন্ডারের কারণে এর একটা সুবিধা হয়েছে, দৃষ্টিক্ষেত্র প্রশস্ত। আর যেহেতু দূরবীক্ষণ যন্ত্র, বিবর্ধন তো বেশি, স্বাভাবিক, কোনো ত্রুটি নাই। আর স্টার চিহ্ন, এই ক্রস ওয়্যার মাইক্রোমিটার কোথায় ব্যবহার করা হয়, নবদূরবীক্ষণ। এখন অসুবিধাটা কোথায়, অসুবিধা হচ্ছে যেহেতু বস্তুর প্রতিবিম্ব উল্টো হয়, তুমি যদি এই ছাদ থেকে ওই ছাদে কাউকে দেখতে চাও, দেখা গেল তোমার পছন্দের কেউ আছে, তো তাকে যদি তুমি এইটা দিয়ে দেখো, দেখবা যে সে উল্টা হয়ে গেছে, তোমার ভালো লাগবে না, পা দেখছো মাথা না দেখে, তাই না? তাহলে এটাই একটা অসুবিধা, উল্টো হওয়ার কারণে ভূপৃষ্ঠের দূরের যে বস্তুগুলো তাদেরকে দেখতে গেলে উল্টো হয়ে যাবে, এটাই। আর নলটা অনেক দীর্ঘ, তাহলে দেখো ছোট্ট একটা জিনিস থাকলে, যেমন যেটাকে আমরা বলি দূরবীক্ষণ, যেটা দিয়ে অ্যাকচুয়ালি তোমরা আশপাশের কাউকে দেখো, সেটা যেমন তুমি এমন করে দেখতে পাচ্ছ, বাট এইটা তো অনেক বড়। তো দেখা গেল এটা দিয়ে দেখতে গেলে যাকে দেখছো সেই তোমাকে আগে দেখে ফেলবে, যে আল্লাহ, সে তোমাকে, তুমি তাকে দেখতে চাচ্ছ, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আসো, যে দুইটা কথা আমি বললাম, যে গ্রেগরি এবং নিউটন, আগে গ্রেগরি তারপর নিউটন, হাগেনি আগে গে তারপর নি, 63-68। ওকে, আচ্ছা, এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে আমরা কি পড়েছি, দর্পণ। তার মানে এখানে আমরা অনেক বেশি দর্পণ 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 ব্যাপার পাবো, লেন্সের কাহিনী পাবো না। তাহলে পৃথিবীর বড় বড় মানমন্দিরগুলোতে কিন্তু প্রতিফলক, তাহলে ফলকের দর্পণ মানমন্দির, ফলক দর্পণ মানমন্দির একসাথে ধুমায় পড়বা। এখন এই দর্পণের সুবিধা আর অসুবিধা কি, আসলে দর্পণ বানানো সহজ, কারণ খরচ কম, কিন্তু অসুবিধা হচ্ছে এই দর্পণটা নড়ে যেতে পারে। পাশাপাশি যেটা হইতে পারে, দর্পণে হইতে পারে বর্তন, দর্পণে হইতে পারে অপবর্তন। ওকে, দর্পণে হইতে পারে বর্তন। এবং প্রতিফলক দূরবীক্ষণ নলের বাইরের মুখ খোলা থাকায় দর্পণের হইতে পারে পরিবর্তন। তার মানে খেয়াল করো, এখানকার সুবিধাও দর্পণ, সমস্যাও দর্পণ। সুবিধা কি, দর্পণ তৈরি অনেক সহজ, খরচ কম। অসুবিধা কি, দর্পণ যাইতে পারে সইরা, তাহলে সইরা যাবে দর্পণ, হইবে অপবর্তন এবং পরিবর্তন,
ওকে, পরিবর্তন, সেই একটা ব্যাপার। আর সুবিধা কি, আল্লাহ কই যায়, সুবিধা কি, যত ভালো ভালো জিনিস আছে সব সুবিধা, যত ভালো ভালো জিনিস আছে সব কই দেখা যায় কি তোমাদের, এই তোমরা কি দেখতে পাও, আরে কই ছিলাম, যত ভালো ভালো জিনিসগুলো আছে সব সুবিধা। যেমন এখানে উজ্জ্বল বর্ণ, সো বর্ণ ত্রুটি নাই এবং দেখতে হবে উজ্জ্বল, বিশ্লেষণ ক্ষমতাও কি ভালো হবে, আর এই দুটো তো হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন অনুবীক্ষণ গতদিন পড়ছো, অনুবীক্ষণ আর দূরবীক্ষণের পার্থক্য কি? অনুবীক্ষণ হচ্ছে নিকটের ক্ষুদ্র জিনিস, দূর তো দূরের জিনিস। কার, এটা আমরা পড়ছি, অভিনেত্রেরটা পড়ছি, তাহলে লক্ষ্যেরটা উল্টা হয়ে যাবে। আর এইখানে একটা জিনিস খেয়াল করবা, অভিলক্ষ্য অভিনেত্র উভয় দ্বারাই প্রতিবিম্ব কম বেশি বিবর্ধিত হয়, কিন্তু এখানে দেখো অভিলক্ষ্যে, অভিলক্ষ্যে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়, খেয়াল করবা, অভিলক্ষ্যে কি ছোট আকারের। আর এইখানে মনে রাখবো ফোকাস তলে গঠিত হয়, লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে, এখানে সবসময় উল্টা। আর এখানে আমরা দেখছিলাম নবদূরবীক্ষণে উল্টা, কিন্তু ওই যে বললাম যেটা ভ্রু দূরবীক্ষণ, যেটা দিয়ে পাশের বাসায় দেখবা, সেটা দিয়ে তো আবার সিধাই দেখবা, তাই না? সেখানে উল্টা সিধা দুটোই হইতে পারে। তো দেখো এই যে আমরা টপিকটা পড়লাম, এইটা দিয়ে আমাদের এখন সব কিছু হয়ে যাবে, প্লাস আমাদের একটা টপিকও রিভাইজ হয়ে গেল। তাহলে শুরু করি, নববীক্ষণ, নবদূরবীক্ষণ যেটা জ্যোতিষ, তাহলে চূড়ান্ত বিম্ব কীরকম হবে? ডেফিনেটলি বিবর্ধিত হবে আর সাথে উল্টো হবে। ক্লিয়ার? চলে আসি পরেরটা, একটি নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব। আচ্ছা, অভিলক্ষ্য আর অভিনেত্র আমরা জানি ফুপি, রাইট? ফুপি। অভিলক্ষ্য কত বলছে? 0.5, অভিনেত্র কত বলছে? 0.05। এখন আমরা সবাই জানি 0.5 মানে 1/2, আর 0.05 মানে কি 1/20। 1/2 মানে যদি 0.5 হয়, তাহলে 2 এর পরে আরও 0 দিব, এখানে 0 হবে। যদি আমি 2 এর পরে আরেকটা 0 দিতাম, তার মানে এখানে আরেকটা 0 থাকতো। বুঝতে পারছো ব্যাপারগুলো এরকম? আচ্ছা, ব্যাপারগুলো এইরকম, এটা তো জানোই। তাহলে এইভাবে সহজ করে নাও। এবার 20টাকে উপরে দিলে কত হয়? 1/2 ইন্টু 20/1, সো 10। শেষ, আনসার হচ্ছে 10। এবার কি বলছে, যন্ত্রটির নলের দৈর্ঘ্য কত? আচ্ছা, নলের দৈর্ঘ্য মানে আমি কি বলছিলাম? নলের দৈর্ঘ্য মানে আমি বলছিলাম ফু প্লাস এফি। তাহলে এখানে এফও কি 0.5, আচ্ছা 0.5, আর এফি কি 0.05, সো প্লাস 0.05। তাহলে কত হচ্ছে? 5, 0 আর 5, 5.0, সো 0.55। তো এরকম ছোট ছোট অঙ্কই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। সো মাইন্ড ইট, বিবর্তন হলে ফু বাই ফি, আর কি দৈর্ঘ্য হলে ফু প্লাস ফি, ফুপি। আচ্ছা, এবার আসো নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং। দেখো স্বাভাবিক বলছে, স্বাভাবিক মানে কিন্তু অসীম, তাহলে উত্তর হবে ফি ফু, হবে না ফু ফি, এটা আনসার। আর যদি বলতো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এই যে ফু ফি, এটা হইতো স্পষ্টর বেলায়, রাইট? আর এটা হচ্ছে স্বাভাবিক বা অসীম। আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় ডেফিনেটলি উত্তল লেন্স, অভিলক্ষ্য অভিনেত্র। আচ্ছা, এরপরে কি বলছে, একটি নববীক্ষণের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব অভিলক্ষ্যেরও দিছে, অভিনেত্রেরও দিছে। আর কি বলছে, লেন্স দুটির মধ্যে দূরত্ব, লেন্স দুটির মধ্যে দূরত্ব মানে কি, যে যন্ত্রটির দৈর্ঘ্য, তার মানে 200 + 10, 210 আনসার হবে। কত সহজ, মেডিকেল ভর্তি পরীক্ষার অঙ্ক কিন্তু এগুলোই ভাই। আচ্ছা, এবার আসো, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং, তার স্বাভাবিক ফোকাসিং, তো আমরা একটু আগেই বারবার কিন্তু পড়ছি, স্বাভাবিক মানেই অসীম, স্বাভাবিক মানেই অসীম, তাই না? স্বাভাবিক মানেই অসীম। 24 নম্বর, একটু কিন্তু মেডিকেল আসার মতো মারাত্মক প্রশ্ন, অনেক জায়গায় আসছিল, জাস্ট একটু ঘোরায় দিয়েছে। দেখো, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির ক্ষমতা, তার মানে লেন্স দুটির ফোকাস দূরত্ব দেয় নাই। আমরা কি জানি? ফুপি, ফুফি, এটা জানি, তাই না? এফও এফি, তো তার মানে আগে এফও তারপর এফি ধরতে হবে। এখানে কিন্তু বলেও দেয় নাই লক্ষ্যের কোনটা অভিনেত্রের কোনটা, তাহলে ধরে নিতে হবে প্রথমটাই লক্ষ্য তারপরই নেত্র, যেহেতু সূত্র আগে এফও তারপর কি এফি। কিন্তু দেখো ফোকাস দূরত্ব দেয় নাই, দিছে ক্ষমতা। এখন আমরা জানি ফোকাস দূরত্ব আর ক্ষমতা পরস্পরের ব্যস্তানুপাতিক, তার মানে আমরা কি করব, এফোর জায়গায় 0.5 দিব, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক 0.5 নিচে আসবে, তার মানে আমরা 20টাকে উপরে দিব আর 0.5কে নিচে দিব। তার মানে আমরা কিন্তু ক্ষমতা দেওয়া ছিল, ফোকাস দূরত্বে নিয়ে আসলাম, জাস্ট উল্টাই দিলাম। মানে ব্যাপারটা এরকম, এফওটাকে আমার কি লিখতে হইতো, এফওটাকে আমার লিখতে হইতো 1/0.5 এরকম, আর ওটাকে লিখতে হইতো 1/20, দেন ঘুরে গেছে। এখন তুমি কি করবা, 0.5 মানে তুমি কি জানো, 0.5 মানে তুমি জানো 1/2, এবার 2 উপরে চলে গেলে 2 × 20, সো আনসার হচ্ছে 40। মেডিকেলের জন্য কিন্তু এগুলোই আসবে ভাই, এগুলোই আসবে। এবার আসো, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটি? তাহলে প্রতিসরণ, ফলক দর্পণ হাগেনি, তাই না? ফলকে দর্পণ হাগেনি, তাহলে হা গে নি, তাহলে যে গ্যালিলিও, দেখো ওটাই দিবে, নাম দিবে। হ্যাঁ,
আচ্ছা, এগুলো যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা আসার চান্স নাই, তারপর এখন সত্য নয় মিথ্যা নয় দেখা গেল আরেকটা অ্যাড করে দিল। তাহলে মনে রাখো, প্রতিফলক টেলিস্কোপে বর্ণ ত্রুটি নাই, গলীয় ত্রুটিও নাই, এই দুইটা সঠিক। কিন্তু অবতল হবে না, এটা উত্তল হবে, উত্তল হবে। আর স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসকৃত একটি দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রে চোখ রেখে, ওরে বাবা কত কি। সো যেহেতু দূরে, তার বিম্ব দূরে দেখা যাবে এবং সবসময় তো উল্টা হবে দূরবীক্ষণ যন্ত্রে। আর বিবর্ধিত না হয়ে, এটা মনে রাখো, এটা খাটো। তবে এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে, কারণ টিচাররা এই তিনটা আছে, আর একটা কিন্তু বিবর্ধিত, খাটো কেন লিখলাম, খর্বিত। টিচাররা কিন্তু যখন অনুশীলনী থেকে প্রশ্ন দিবে, আসলে আরেকটা তো তাকে বানাতে হবে, এখানেই তো একটা আনসার হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হইতে পারে কি জানো, তিনটাই সঠিক আনসার, তাহলে যখন দেখলো উত্তর ঘ 1 2 3 সঠিক, তখন আরেকটা কি বানিয়ে দিল, মানে এইটারই কোনো কিছু চেঞ্জ করে দিল, দেখা গেল বিম্ব দূরের জায়গায় বিম্ব কাছে দিয়ে দিল, এরকম হইতে পারে। আচ্ছা, এবার আসো নভ দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য। নলের দৈর্ঘ্য তো ভাইয়া কি, ফুপি, আর সাথে মনে রাখো যে ফু প্লাস ইউই, এটাও মানে এই দুটোই হবে। তাহলে নলের দৈর্ঘ্যটা মুখস্থ করে ফেলা, একটা তো জানো ফু প্লাস ফি, আর একটা ফু প্লাস এই যে ইউই, এটাও মনে রাখো। চলে আসি একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা, এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল। এম, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ হয় তবে বিবর্ধন ক্ষমতা হবে। এখন ভাইয়া নলের ফোকাস দূরত্ব বলছে, নর্মালি তো আমরা জানি বিবর্ধন হচ্ছে কি, এই যে এফ ও আর এফই। এখন নলের ফোকাস দূরত্ব যে কেন বললো, হয় বলতে হয়তো অভিলক্ষের, না হয় বলতো নেত্রের। তো আমার বিশ্বাস এটা নলের না, এটা হচ্ছে নেত্রের ফোকাস দূরত্ব, নেত্রের। ওকে, তার মানে এম সমান নর্মালি কি এফ ও ডিভাইডেড বাই এফই। এখন আমি যদি এটাকে একটু এভাবে লিখি, এম ইজ ইকুয়াল টু 1 ইন্টু এফ ও বাই এফই। আচ্ছা, এভাবে লিখতেই পারি, লিখলাম। এখন কি বলছে জানো, এই নেত্রের ফোকাস দূরত্ব কি করা হলো, দ্বিগুণ করা হলো। এইটা যদি দ্বিগুণ করা হয়, এখানে আমি 2 দিয়ে দিলাম, এখানে আমি কি দিলাম, 2 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই 2টাকে আমি এখানে আনলাম, এই 2টাকে আমি এখানে আনলাম, হাফ এফ ও বাই এফই। এখন খেয়াল করো তো, একটু আগে এম মানে কিন্তু ছিল এফ ও এমই, এফ ও বাই এফই, এটাই ছিল না, এটাই তো ছিল। তাহলে এম মানে যদি এইটা থাকে, তাহলে এইটার জায়গায় যদি আমি এখন এম লিখে দিই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এম বাই 2 হচ্ছে। একটু এভাবে চিন্তা করো যে এফই আমি দ্বিগুণ করছি, তার মানে কি হয়ে যাবে বিবর্তন, এই যে এম মানে এফ ও এফই, এইটা মানেই তো এম, তোমরা জানো কিনা, ফুফি মানে কি এম। তাহলে এখন এফই দ্বিগুণ করছিলাম, দ্বিগুণের 2টাকে একটু সরাই আনছি, আর এইটা মানে যেহেতু এম লিখে ফেলছি, তাহলে কি হচ্ছে এম বাই 2। মেবি এটাই হইতো, কিন্তু নলের ফোকাস দূরত্ব আসলে দেওয়াটা ঠিক হয়নি, লক্ষ্য বা নেত্র এরকম কিছুই থাকতো। তো আমরা যদি নেত্র ধরি, তাহলে কিন্তু এনারা যে আনসার দিয়েছে সেটাই কিন্তু ঠিক হয়। এবার আসো একটি টেলিস্কোপের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব, লক্ষ্য, তাহলে অভিলক্ষ হচ্ছে 4 মিটার, কই অভিলক্ষ হচ্ছে 4, অভিনেত্র হচ্ছে 80, তো 80 সেন্টিমিটার, কিন্তু 4 মিটার, তাহলে মিটারটাকে সেন্টিমিটার করলে কি হয়, 400, 0 0 50 40 5, তাহলে আনসার হচ্ছে 5। শেষ, দেখছো? তাহলে দেখো একটা টপিক হয়ে গেল, আমি জানি না কত মিনিট লাগলো, আবার শেষ হয়ে গেল। সো যদি ভিডিওটা ভালো লাগে, ডু সাবস্ক্রাইব এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের 4 নাম্বার লেকচার নিয়ে হাজির হয়েছি। সো ইতিমধ্যে আমরা 3টা লেকচার নিয়েছি। আমরা মূলত থিওরির পাশাপাশি সেই থিওরি থেকে অনুশীলনীতে কি কি এমসিকিউ আছে সেগুলো বাছাই করে ক্লাস নিচ্ছি। আজকে আমরা পড়ব মূলত প্রিজম নিয়ে। তো প্রিজমের ডেফিনেশনে বইয়ে অনেক কথাবার্তা আছে। আমার হাতে একটা প্রিজম তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে 4টা ডেফিনেশন আছে বইয়ে প্রিজম নিয়ে। এর মধ্যে একটা ডেফিনেশন হচ্ছে, বা একটা কথা বলছে, দেখো প্রিজম, এই প্রিজমের 5টা তল। তো প্রথমে বলেছে 2টি হেলানো তল। লক্ষ্য করো, এই তলটাকে যদি আমরা একটা তল ভাবি, আর এই তল, এটা যদি একটা তল হয়, এই দুইটা পরস্পর কি এরকম নাই, কিন্তু হেলে আছে। সো 2টি হেলানো তল নিয়ে গঠিত যে স্বচ্ছ অংশ, সেটাই হচ্ছে একটা প্রিজম। আবার দেখো আরেকটা ডেফিনেশন আছে, 2টি ত্রিভুজ। লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ, ঠিক এর অপোজিট দিকে এটা আরেকটা ত্রিভুজ। সো কয়টা ত্রিভুজ হলো, 2টা। আর খেয়াল করো, এই যে এটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র এবং এটা একটা আয়তক্ষেত্র। তাহলে 3টে আয়তক্ষেত্র এবং 2টি ত্রিভুজ, এই মোট 5টা তল থাকে প্রিজমের। এই দুইটা হচ্ছে মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম। এছাড়া যদি বলে কয়টি পরস্পর ছেদি, যদি বলে কয়টি হেলানো, তাহলে 2টি, কিন্তু যদি বলে কয়টি পরস্পর ছেদি, তাহলে আনসার দিবা 3টি। এই 3টা ডেফিনেশনই মনে রাখো।
এখন এই প্রিজমের মধ্য দিয়ে যদি আলো পাস করে, এই আলোটা যেহেতু বায়ুর মাধ্যম থেকে একটা কাঁচ মাধ্যমে ঢুকছে, সো আলোটা বেঁকে যাবে। সো এই রিলেটেড পড়াগুলোই আমরা আসলে পড়ব। সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের তুমি যদি প্রিজম থেকে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে আমি এই যে 5টা সমীকরণ দেখছো, প্রিজম কোণ, প্রিজমের বিচ্যুতি কোণ, আপতন কোণ, প্রতিসরণ কোণ এবং প্রতিসরাঙ্ক, এই 5টা সমীকরণ যদি তুমি জানো, অনুশীলনীতে ম্যাক্সিমাম প্রশ্নই আসছে জাস্ট ম্যাথ টাইপের, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। এখন এই সমীকরণগুলো কিভাবে আসলো বা প্রিজমের প্রশ্ন দেখে যাতে তুমি বুঝতে পারো কোনটা কি, এজন্য আমরা একটু অল্প সময়ের মধ্যে প্রিজমটা নিয়ে আলোচনা করি। তো প্রিজম পরীক্ষার হলে বা তোমাদের বইয়ে আঁকার সময় এরকম তো আর 3D আঁকানো নাই, তোমাদের বইয়ে জাস্ট এই একটা ত্রিভুজ আঁকা আছে এবং এই পাশের তল দিয়ে যদি কোনো আলোর ঢোকে, তো সেটাকেই আসলে এই বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বাহু বলতে এই পুরো তলটাকে বোঝাচ্ছে। ওকে, তো আমরাও এরকম একটা ছবি এঁকে আসলে কি হয় খুব সংক্ষেপে আলোচনা করব। কেউ যদি এই কথাগুলো তোমরা জানো, তাহলে সরাসরি একটু স্কিপ করে প্রশ্ন সমাধানে যেতে পারো। কিন্তু যারা এই ব্যাপারটা আগে একটু খুব ভালো পড়ো নাই, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, মেবি আমি ভুলে গেছি আসলে ছিল কি না, দেখো যদি তোমাদের দরকার হয়। তো শুরু করি। প্রথমে আমি একটা প্রিজম, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, রাইট? মনে করো এটা একটা প্রিজম। ওকে, আমি যদি এখন চিহ্নিত করি, তাহলে এটা হচ্ছে ধরো এ, এটা বি, এটা হচ্ছে সি, এ বি সি। ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, এখন আসো এই এ বি সি এর উপর, এর মধ্যে এ আর বি এই তলের উপর যদি লম্বভাবে আমি একটা লম্ব টানি, লম্ব তো 90 ডিগ্রি হবে কিনা জানি না, আচ্ছা লম্ব টানলাম, ধরে নাও এটা 90 ডিগ্রি। ওকে, টেনে ফেললাম। এবং আরেকটা লম্ব যদি এখান থেকে আমরা টেনে ফেলি, এই যে, এবং এই দুইটা লম্ব পরস্পর মিলিত হলো, রাইট? এখন আমরা যদি এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো, সো আমরা এই কোণগুলোর একটু ভিন্ন নাম দিই। মনে করো এটার নাম হচ্ছে টি, এটা হচ্ছে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে টি, ভেতরেরটা এটা হচ্ছে টি। তো এখান থেকে আমরা একটা ছোট্ট ব্যাপার দ্রুত লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এ কিউ আর এবং টি, তাহলে এটা একটা কিন্তু 4 বাহু, তাই না? 4 বাহু বিশিষ্ট একটা চতুর্ভুজ হলো। তো আমরা সকলে মেবি জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, রাইট? তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার মানে এই 4টা কোণ মানে কত হবে? 360 ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করো, এই 4টা কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে এটা যেহেতু লম্বভাবে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। যে কিউ যেটা, সেটা কি 90 ডিগ্রি। অনুরূপভাবে আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিউ এবং আর যদি 90 হয়, 90 এবং 90 কত? 180। তাহলে 180 ওই পাশে গেলে 360 থেকে 180 বাদ গেলে কত হয়? 180। তার মানে এ এবং টি এর মান হচ্ছে 180। তাহলে অতএব আমি লিখতে পারি এ এবং টি এর মান হচ্ছে 180 ডিগ্রি। এটা বুঝলা কিনা? যেহেতু কিউ এবং আর 180, সেটা ওখানে গেলে 360 থেকে 180 বাদ গেলে 180 থাকে। তাহলে এ এবং টি এর মান হচ্ছে কিন্তু 180। আচ্ছা, এতটুকু বোঝা গেছে কিনা? যদি যায়, আপাতত এটা থাকলো। আচ্ছা, এইবার আসো, আমি একটু বারবার চেক করছি একটাই কারণে, যে এটা একটু বেঁকে যায়। কি সমস্যা তা জানি না, বেঁকে যায়। আচ্ছা, ওকে ফাইন, বেঁকে যায়। আচ্ছা, এখন যেটা আমি এই কোণগুলো এখন একটু আবার মুছে দিই, জিনিসটাকে যাতে একটু ঝকঝকা দেখায়, রাইট? এইবার এখন আসো, এই যে আমাদের এটা কি ছিল? মুছে গেছে সব, এ বি সি, আর এটা ছিল টি, এটা ছিল কিউ এবং এটা আর, তাই না? আচ্ছা, এখন জেনে রাখো, এটা যেহেতু প্রিজম, এই এটাকে কিন্তু আমরা বলি প্রিজম কোণ। ওকে, এই এ কোণটাকে আমরা কি বলি? প্রিজম কোণ বলি। এবার তাহলে এটাকে আমি মুছে দিয়েছিলাম, মুছেই দেই। এবার একটা আলোক রশ্মিকে আমি এই এবি তলে এরকম আপতিত করলাম।
তাহলে এই জিনিসটাকে আমরা বলবো আপতিত রশ্মি। ওকে, সো এটা মনে করো পিকিউ, আমরা কোনো নাম টাম দিলাম না। তো আপতিত রশ্মি, এই রশ্মিটা, এই আলোটা কোত্থেকে গেল? এই আলোটা গেল বায়ুমণ্ডল থেকে। কোথা থেকে গেল? বায়ুমণ্ডল থেকে। ওকে, দেখা যাচ্ছে। কোথায় গেল? কাচের ভেতর। তো কাচ কি? ঘন মাধ্যম। বায়ু কি? হালকা মাধ্যম। তো বলা হয় যদি হালকা থেকে ঘন মাধ্যমে আলো যায়, তখন এই আলোক রশ্মিটা প্রতিসরণের পর এই যে উলম্ব রেখা, তাই না, এই উলম্ব দিকে কি বেঁকে যাবে। তার মানে এইটা এরকম সোজা না গিয়ে এই যে লম্ব বরাবর বেঁকে যাবে। তাহলে যদি বেঁকে যায়, সো বেঁকে গেল, মনে করো এখানে চলে আসলো। এরপর কি হবে? এরপর তাহলে এই যে এটা যদি হয় আপতিত রশ্মি, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এখন আমরা জানি আপতিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে আপতন কোণ। সো আপতন কোণকে আমরা বলি, আপতন শব্দটার অর্থ ইনসিডেন্স, আই দিয়ে প্রকাশ করি। সো এটাকে আমরা ধরলাম I1 কেন ধরলাম? পরে আমরা আরেকটা আই পাবো তাই। আর একই রকমভাবে যে কোণটা তৈরি হলো অভিলম্বের সাথে, তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করলো তাকে বলা হয় প্রতিসরণ কোণ। যেহেতু প্রথম প্রতিসরণ কোণ, এটা হচ্ছে R1। এখন এই রশ্মিটা গিয়ে যখন এই তলে এসে পড়লো, এবার এখান থেকে যখন বের হবে সে কোন মাধ্যমে যাবে? বায়ু মাধ্যমে যাবে। ওকে, তাহলে এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে কিন্তু এবার দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার কারণে এইটার ওই দিকে, অভিলম্বের দিকে না গিয়ে এদিকে সরে আসবে। ওকে, এবং এই যে রশ্মিটা বেরিয়ে গেল, এইটা অভিলম্বের সাথে তাহলে একটা কোণ তৈরি করলো। আবার এই রশ্মিটা গিয়ে এখানে আপতিত হলো, তাহলে সেটা অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করলো। এখন কোণটার নাম কি? তুমি যদি একটু এভাবে চিন্তা করো, এই রশ্মিটা এদিক দিয়ে আবার আপতিত হয়েছে এখানে, তারপর এখান থেকে এদিক দিয়ে প্রতিসরিত হয়েছে, তাহলে সেই হিসেবে এদিক দিয়ে চিন্তা করলে এটা হচ্ছে আপতন কোণ 2, আর এই যে প্রতিসরণ কোণ হলো এটা হচ্ছে R2। একটু এভাবে চিন্তা করো। তাহলে এইটাকে কিন্তু আমরা টি দিয়ে প্রকাশ করেছিলাম। বলো কি দিয়ে প্রকাশ করেছিলাম? টি দিয়ে। তাহলে এইবার আমরা একটা ব্যাপার শিখতে পেলাম। তাহলে I1 এটা হচ্ছে R1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে R2। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা দেখো। তাহলে এটা একটা ত্রিভুজ হয়েছে না? চিন্তা করো তো, এই যে এই জিনিসটা একটা ত্রিভুজ হয়েছে না? তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে এখানে তিনটা কোণ কি কি আছে? R1 প্লাস R2 প্লাস কি টি। তাহলে এই তিনটার মান কি 180 ডিগ্রি না? অবশ্যই 180 ডিগ্রি। তাহলে দেখো তো, এই তিন কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 180 ডিগ্রির পরিবর্তে আমি R1 R2 এবং কি টি লিখতে পারি কিনা? তাহলে আমি R1 প্লাস R2, কোণ চিহ্ন আর দিচ্ছি না, প্লাস টি লিখতে পারি কিনা? অবশ্যই পারি। এইবার যদি আমি এই টি কেটে দিই, টি কেটে দিলে আসলে থাকতেছে কি? তাহলে আমি এখানেই লিখি, জায়গা বেঁচে যাবে। টি কেটে দিলে থাকতেছে কি? থাকতেছে A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এবং দেখো আমরা আজকে এই সমীকরণগুলোর কথা বলছি, এর মধ্যে এইটা কিন্তু হয়ে গেল। সো এ হচ্ছে প্রিজম কোণ, অ্যাঙ্গেল অফ প্রিজম। A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। ওকে, আচ্ছা, তাহলে একটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে জিনিসটুকুকে আর একবার মুছে ফেলি, আর একটু সহজ করার জন্য মুছে ফেলি। আমাদের অলরেডি জানা আছে যে এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে নির্গত রশ্মি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, একটু দেখো, আমরা এখন শিখব প্রিজমের বিচ্যুতি কোণ। সো বিচ্যুতি শব্দটার অর্থ হচ্ছে ডেভিয়েশন। সো ডেভিয়েশনের ডি থেকে এটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। এখন এই ডেভিয়েশন ডেল্টা মানে কি, বা ডেল্টার সমীকরণ এটা কেমন করে হলো সেটা যদি আমরা একটু দ্রুত দেখাই। খেয়াল করো তো, এই যে আপতিত রশ্মিটা, এটা তো এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তা না গিয়ে মাধ্যমের কারণে কি বেঁকে গেছে, তাই না? আচ্ছা, সো মনে করো এটা এই দিক দিয়েই গেল, এটা এই দিক দিয়েই গেল, তাহলে এরকম হইতো। এখন যদি আমরা এই যে নির্গত রশ্মি, এটাকেও আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে খেয়াল করো এই আপতিত রশ্মিকে সামন দিকে বর্ধিত করলাম, নির্গত রশ্মিকেও পেছন দিকে বর্ধিত করলাম, তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো। লক্ষ্য করো, এই রশ্মিটা কিন্তু এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এদিক দিয়ে না গিয়ে এই রশ্মিটাই কিন্তু ফাইনালি এদিক দিয়ে বেরিয়ে গেছে।
তার মানে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, বেরিয়ে গেছে এদিক দিয়ে, তারপর এই জায়গাটুকুই কিন্তু বিচ্যুত হয়েছে না, তাই এই জিনিসটার নামই হচ্ছে বিচ্যুতি কোণ বা ডেল্টা। এখন আমরা এই বিচ্যুতি কোণের মান কত সেটা বের করব। এখন তোমরা সেই ছোটবেলায় একটা উপপাদ্য শিখেছ, সেটা উপপাদ্যটা ব্যাখ্যা করার জন্য একটা জিনিস লক্ষ্য করো, এইটা একটা ত্রিভুজ হয়েছে কিনা। তাহলে এইটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের এই কোণগুলোকে আমরা বলি অন্তস্থ কোণ, আর ত্রিভুজের বাইরের এই কোণটাকে আমরা বলি বহিস্থ কোণ। এবং একটা উপপাদ্য পড়ছো যে ত্রিভুজের এই বহিস্থ কোণটা হলো বিপরীত যে দুইটা অন্তস্থ কোণ হচ্ছে তার সমান, অর্থাৎ এই দুইটার সমান। এখন এই দুইটার নাম মনে করি এটা x1 আর এটা হচ্ছে x2। আচ্ছা 1 2 না দিয়ে মনে করি এটা x, এটা হচ্ছে y। তাহলে আমি এখন একটা সমীকরণ লিখতে পারি এরকম, সেটা হলো ডেল ইজ ইকুয়াল টু, ডেল মানে বিচ্যুতি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। বলো লিখতে পারি কিনা? অর্থাৎ ডেল ইজ ইকুয়াল টু মানে যে বিচ্যুতি ইজ ইকুয়াল টু ডেল্টা ইজ এক্স প্লাস ওয়াই। এখন আমরা এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করব সেটার দিকে তাকাও, মনোযোগ দাও, খুব ভালো করে মনোযোগ দাও। এবার আমি এই কালারগুলো একটু মুছে ফেলি, আর জিনিসটাকে একটু সহজ করার জন্য মুছে ফেলি। আচ্ছা মনোযোগ দিবা। এবার এইটার দিকে একটু তাকাও, কোটার দিকে তাকাবা। এই যে আমি একটা দাগ দিলাম, এই যে আমি একটা, তাহলে দুইটা সরল রেখা। তাহলে দেখো তো এই যে দুইটা সরল রেখা, তাহলে এই যে একটা কোণ, এইটার বিপ্রতীপ কোণ এইটা না? তাহলে এই দুইটা কোণ পরস্পর কি হয়? এই দুইটা বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়? সমান হয়। তার মানে এই কোণ আর এই কোণ কি সমান। এখন খেয়াল করো তো এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদেরকে এখন বের করতে হবে। আচ্ছা তার আগে একটা কথা বলি, এইটা কি ছিল একটু আগে? এক্স। এটা কি ছিল একটু আগে? r1। তার মানে এক্স আর r1 মিলেই কি হচ্ছে? এই যে i1, এই কোণটার নাম কি ভাইয়া? i1। বলো ঠিক কিনা? এইটার নাম হচ্ছে i1। তাহলে আমরা x সমান কি লিখতে পারি? i1, r1 যদি ওপাশে চলে যায় মাইনাস r1, মানে একবারে আমি এখানে জটিলতা অ্যাভয়েড করছি। আবার বলি x প্লাস r1 ইজ ইকুয়াল টু i1 না? কারণ এই কোণ আর এই কোণ কি ইকুয়াল। তাহলে x প্লাস r1 ইজ ইকুয়াল টু যদি i1 হয়, তাহলে x এর মান কত? i1 মাইনাস r1। তাহলে আমি যদি x এর মান লিখি i1 মাইনাস r1, বুঝতে পারছো? একই রকমভাবে তুমি যদি এইখানে চিন্তা করো, এইখানে, তাহলে এইটা আর এইটা সমান, এটা ছিল y, এটা ছিল r2। তাহলে y প্লাস r2 ইজ ইকুয়াল টু কি? i2। অ্যান্ড r2 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে y ইজ ইকুয়াল টু i2 মাইনাস r2। তাহলে y ইজ ইকুয়াল টু i2 মাইনাস r2। ওকে, এইবার যদি আমরা i1 কি হচ্ছে? i1 প্লাস i2 লিখলাম, মাইনাস করলে r1 প্লাস কি হয়? r2 পেয়ে গেলাম। একটু আগেই আমরা পড়েছি r1 প্লাস r2 মানে a, প্রিজম কোণ। তাহলে r1 প্লাস r2 এর জায়গায় যদি আমি এখন প্রিজম কোণ লিখে ফেলি a, তাহলে দেখো এটাই হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। এবং খেয়াল করো এই যে প্রিজমের বিচ্যুতি কোণ ডেল ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a, আমরা কিন্তু সেটাও পেয়ে গেলাম। বোঝা গেছে? আচ্ছা আশা করি বোঝা গেছে। এখন আসো প্রিজমে আপতন কোণ কত আর প্রতিসরণ কোণ কত, এইটা পড়তে গেলে আমাদেরকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ন্যূনতম বিচ্যুতি, তো ন্যূনতম বিচ্যুতি মানে সর্বনিম্ন বা সবচেয়ে কম বিচ্যুতির বেলায় এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে i1 ইজ ইকুয়াল টু হবে i2 এবং r1 ইজ ইকুয়াল টু হবে r2। সো এটার প্রমাণ আছে কিভাবে এটা হয়। সো আমরা এই মেডিকেল অ্যাডমিশনের জন্য এত প্রমাণে যাচ্ছি না। মনে রাখো ন্যূনতম বিচ্যুতির শর্ত হচ্ছে i1 ইজ ইকুয়াল টু i2 এবং r1 ইজ ইকুয়াল টু r2। তাহলে এবার খেয়াল করো এইটা যদি হয়ে থাকে, তাহলে এবার একটু খেয়াল করো কি খেয়াল করবা। তাহলে আমরা এই যে ডেল ইজ ইকুয়াল টু যেটা পেলাম, আমি যদি এগুলো মুছে দিয়ে সেইটা একটু লিখতে চাই, কি পেলাম? ডেল ইজ ইকুয়াল টু, তাহলে ডেল ইজ ইকুয়াল টু কি পেয়েছি? i1 প্লাস i1 প্লাস i2 মাইনাস a, এটা পেয়েছি।
এখন একটু আগে পড়লাম ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 আর I2 ইকুয়াল, তাহলে I2 এর জায়গায় আমি আবার I1 লিখলাম, যেহেতু ন্যূনতম বিচ্যুতির বেলায় এই দুইটা একই রকম। এখন দুইটা I1, তার মানে কি হচ্ছে 2I1, 2I1, তাই না? তাহলে 2I1 কে আমি এ পাশে রাখি, 2I1 ডেলকে ও পাশে নিয়ে যাই, অথবা এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে a প্লাস ডেল। দেখো তো এরকম হচ্ছে না? অবশ্যই এরকম হচ্ছে। তাহলে অতএব I1 এই আপতন কোণ কত হচ্ছে? a প্লাস ডেল ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আছে। কেন? যেহেতু আমরা I2 কে I1 ধরছি, সেটা কার বেলায়? ন্যূনতম বিচ্যুতির বেলায়। ডেল্টা মানে হচ্ছে ডেভিয়েশন, বিচ্যুতি, আর ন্যূনতম বললে মিনিমাম ডেভিয়েশন। সো মিনিমাম, এই কারণে এখানে আমরা m দিব। তাহলে যখন আমরা I2 কেও I1 ধরবো, তখন এই ডেলে কিন্তু আমরা m দিব, কারণ এটাকে আমরা কি বলি? মিনিমাম ডেভিয়েশন, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি। তাহলে দেখো এটাই হচ্ছে I1 এর সমীকরণ, যেইটা আমরা কিন্তু এই যে এখানে পেয়েছি। তাহলে I1 প্রিজমে আপতন কোণ I1 = a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2। এখন এইটা যদি তুমি পারো, তাহলে খেয়াল করো তো, একটু আগে তোমরা কি পড়ছিলা? একটু আগে তোমরা পড়ছিলা, একটু আগে বলতে এই যে এইখানেই পড়ছিলা, এখান থেকে আসি, a = কি? R1 প্লাস R2। এখন ন্যূনতম বিচ্যুতির বেলায় R2 মানে কি? R2 মানে R1। তাহলে অতএব a = R1 প্লাস R1, and R1 প্লাস R1 মানে কি? 2R1। তাহলে শুধু R1 মানে কি? a/2। তাহলে এই যে R1 মানে কি? a/2। তাহলে প্রিজমের প্রতিসরণ কোণ হচ্ছে R1 = a/2। ওকে, অ্যান্ড সর্বশেষ প্রিজমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক যেটা, আচ্ছা প্রতিসরাঙ্কর সূত্র তোমরা শিখেছো বা জানো, সেটা হচ্ছে μ = sin I বাই sin R। তো sin I বাই sin R হলে তুমি যদি I এর এখানে I1 লেখো, তাহলে এখানে R এর ওখানে কি লিখবা? R1। এখন I1 এর মান কত পেলে একটু আগে? I1 এর মান পেয়েছো a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2, আর R1 পেয়েছো a/2। তাহলে এখন খেয়াল করো, I1 এর মান যদি তুমি এখানে বসায় দাও, I1 এর মান কি? a প্লাস ডেল m বাই 2, আর R1 এর মান মানে কি? a/2। দেখো এই জিনিসটাই কি? প্রতিসরাঙ্ক, সেটাই কিন্তু এখানে বলা আছে। এই যে প্রিজমের প্রতিসরাঙ্ক, দেখো এটা বলা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এতক্ষণ যারা তোমরা ধৈর্য ধরে শুনলা, ধন্যবাদ। আর এইটা আসলে যদি তোমার মনে থাকে এই বিষয়গুলো, তাহলে তুমি সব অঙ্ক, ইভেন তুমি রুয়েট, কুয়েট, চুয়েটেও এই অঙ্কগুলো তুমি করতে পারবা। তো চলো এখন আমরা আমাদের মেইন পড়ায় যাই। আমরা যেহেতু এইগুলো জেনেছি, এখন আমরা প্রশ্ন সলিউশনে আসি। আমাদের প্রথম প্রশ্ন কি লেখা আছে দেখো, দুটি বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, ন্যূনতম বিচ্যুতির তাহলে তিনটা শর্ত। একটা শর্ত তো এই যে I1 = I2, R1 = R2। আবার এই ন্যূনতম বিচ্যুতি আমরা একটু পড়লাম, এই যে 2I1 মাইনাস a, তাই না? এই I1 এটা এ পাশে আসলে a প্লাস ডেল m, 2টা নিচে, তার মানে তিনটাই সঠিক। যদি এরকম প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা, মানে তোমাদের তো এরকমভাবে প্রশ্ন আসবে না, তাই না? 4টা অপশন থাকবে তারপরেও। আচ্ছা 19 নাম্বার কি বলেছে দেখো, একটা প্রিজমের প্রিজম কোণ এবং ন্যূনতম বিচ্যুতি কোণ যথাক্রমে 60 ও 30। তো প্রিজম কোণ মানে a, আর ন্যূনতম বিচ্যুতি ডেল মানে 30। প্রতিসরাঙ্ক চাইছে, বাপরে। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি ছিল? প্রতিসরাঙ্ক মানে কি ছিল? সাইন, ও আরে সাইন a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2। a কত? 60, ডেল m কত? 30 ডিভাইডেড বাই 2। 60, 30, 90 ডিভাইডেড বাই 2, 45। তাহলে আমরা একবারে 45 লিখলাম। আর নিচে ছিল সাইন a/2, a কত? 60, 2 কত? 60/2, তাহলে 30। তাহলে এটা পেয়ে গেলাম। এখন 60 সাইন 45 এর মান কত? 1/√2, আর সাইন 30 এর মান কত? 1/2। 2টা এখন উপরে চলে যাবে, তাহলে কি হবে? 1/√2 ইন্টু 2/1। এখন 2 মানে কি? 2 মানে 2টা √2। এখন একটা √2 কাটা, তাহলে আনসার হচ্ছে √2, আর √2 মানে আমরা জানি 1.41। ওকে, এবার আসো প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক নির্ভর করে কার উপর? সো তোমরা যদি বই খুলো, বইয়ে দেখবা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরও প্রতিসরাঙ্ক নির্ভর করে দেওয়া আছে, কিন্তু আনসার 2 আর 3 দিয়েছে। তো কপাল ভালো যে 4টার মধ্যে নাই, এরকম প্রশ্ন টিচাররা দিবে না আর কি, মেডিকেলে অন্তত। আচ্ছা এবার আসো, একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কত? বাপরে। এখন সমবাহু প্রিজম মানে কি? 3টা বাহু সমান, তো এখানে প্রিজম কোণ হবে 60 ডিগ্রি।
তাই না, 60 60 60 180। তাহলে সমবাহু প্রিজমের প্রিজম কোণ 60 আমরা জানি, প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তার মানে প্রতিসরাঙ্ক √2 = সাইন ডেল, ডেল বের করতে বলছে, এ দেওয়া আছে, তাহলে এ কত 60 ডিগ্রি, তাহলে 60 + a / 2, আবার নিচেও আছে সাইন 60/2, কারণ 60 কীভাবে বুঝলাম, সমবাহু যেহেতু, তাহলে 60 ডিগ্রি হবে। আচ্ছা 60/2 মানে কি 30, সাইন 30 মানে কি, সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হাফ, তাহলে এই হাফ যদি এখন এই পাশে চলে আসে, আমি একটু ঘুরাই নেই, আমি সাইন 60 + a / 2 এটাকে এই পাশে আনলাম, আর ওই পাশে √2 × 1/2 এটাকে ও পাশে নিয়ে গেলাম। এখন আমরা তো সবাই জানি, কি জানি সবাই, আচ্ছা 2 মানে 2টা √2, 2 মানে 2টা √2, তাহলে একটা √2 কাটা, তাহলে থাকতেছে কি, থাকতেছে এ পাশে 1/√2, 1/√2 মানে আমরা কি জানি, 1/√2 মানে আমরা জানি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এখন এই সাইন সাইন কাটা, কেটে গেল, তাহলে কি হলো, 2 ওখানে চলে গেল, তাহলে 45 × 2 কত হয়ে গেল 90। এখন 60 ওপাশে গেলে এ কত হয়, এ হয় 30। আচ্ছা আমরা একটা ভুল করছি, আমরা তো এর মান 60 লিখছি, তাহলে এটা আসলে ডেল, তাহলে এটা আসলে কি ডেল, তাহলে ডেলের মান 60 ওপাশে গেল হলো 30, একটু সময় লাগলো বাট আনসার হচ্ছে 30। আচ্ছা প্রিজমে একটা লেখচিত্রের কথা বলছে, বইয়ে দেওয়াই আছে, এটা একদম মুখস্থ করবা, যদিও মেডিকেলে এরকম প্রশ্ন আসবে না। এই হচ্ছে প্রিজমের আই, আপতন কোণ এবং বিচ্যুতির লেখচিত্র। আচ্ছা এখন আসো আরেকটা অঙ্ক, এই অঙ্কটা একটু আগে যে আমরা অঙ্ক করলাম তার মতোই, কীরকম খেয়াল করো, প্রতিসরাঙ্ক একটু আগেও ছিল √2, এখনও √2। একটু আগে প্রিজম কোণ দেওয়া ছিল যে সমবাহু 60 ডিগ্রি, তাহলে বিচ্যুতি পেয়েছে কত 30 ডিগ্রি। এবার দেখো বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে প্রিজম কোণ কত হবে 60 ডিগ্রি। তাহলে একদম মুখস্থ করে ফেলো যে যদি বিচ্যুতি থাকে 30, প্রিজম 60, প্রিজম মানে 60 থাকলে 30, 30 থাকলে 60, বাট শর্ত হচ্ছে প্রতিসরাঙ্ক কি দেওয়া থাকতে হবে √2, নাহলে আবার মিলবে না। এবার আসো প্রিজমের ক্ষেত্রে, তাহলে প্রিজমের ক্ষেত্রে একটু আগে আমরা দেখেছি a = r1 + r2, এটাও দেখেছি, বাট এইখানে একটা ঘাপলা মনে হচ্ছে না, এই যে এইটা তো আগে থাকবে আর এটা যাবে পরে, তাহলে এটা ভুল আছে, বুঝছো। আচ্ছা সরু প্রিজমের ক্ষেত্রে মনে রাখবা, সরু প্রিজম বলতে বোঝায় 6 ডিগ্রির কম, 6 ডিগ্রির কম, <6 ডিগ্রি, ওকে। এবং সরু প্রিজমের ক্ষেত্রে একটা বিচ্যুতির পরিমাণ একদম মুখস্থ করে ফেল, কিভাবে আসলো দরকার নেই, ডেল = μ a-1, একদম ঠাটা মুখস্থ, ঠিক আছে। আমি মানে ভুল বলছি, ডেল = a μ-1, এইটা মুখস্থ করে ফেল। তারপর আমি একটু ক্রস চেক করি, 31 নম্বর একটু চেক করে নিই, একদম মুখস্থ করে ফেলবা। জি এখন ঠিক আছে, ডেল = a μ-1 এবং সরু প্রিজম বলতে কি বোঝায়, 6 ডিগ্রির কম বোঝায়। আচ্ছা এইটা হচ্ছে আগের ক্লাসের, আমি একটু মিস করে গেছি, যদি বলো অপটিক্যাল টেলিস্কোপ, যে কোনো টেলিস্কোপের কথাই বলুক না কেন, প্রতিবিম্ব সবসময় হবে বিবর্ধিত, এটা আমি টেলিস্কোপ পড়ার সময় এই প্রশ্নটা বলি নাই। আর একটি বিবর্ধক কাজ মানে সরল অনুবীক্ষণ যন্ত্র, আর সরল মানে কি হবে সোজা কিন্তু বিবর্ধিত, এইটা আমি অনুবীক্ষণ যন্ত্র পড়ানোর সময় বলি নাই, তাই এই দুটো একটু আবার দেখাই দিলাম। আচ্ছা কোনো প্রিজমের ক্ষেত্রে a 60, ডেল m ন্যূনতম বিচ্যুতি হচ্ছে 45, তাহলে প্রতিসরাঙ্ক কত, এইটা বুয়েটে একদম মুখস্থ করে ফেলো 1.58, মুখস্থ করে ফেলো 1.58। আমি একটু চেক করি, দু একটা অঙ্ক মুখস্থই করে ফেলো, তাই না, 85 আনসার খ, ঠিক আছে। আচ্ছা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে, এইখানে আবার আগের প্রশ্নটাতে এনারাই দিয়েছিল আলোর বর্ণের উপর নির্ভর করে, এখানে আবার আলোর বর্ণ দিয়েছে যে কিসের উপর নির্ভর করে না, আলোর বর্ণই দিয়েছে, যেহেতু দিয়েছে এটাই মুখস্থ করে ফেলো। এবার চলে আসো 5 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের, 5 ডিগ্রি মানে কি 6 ডিগ্রির কম, মানে এখানে সরু প্রিজম বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে সরু প্রিজম। তো সরু প্রিজমের বেলা দেখো লাল নীল বর্ণের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 2টা, তাহলে এখন বলা হয়েছে যে ওই 2 বর্ণের কৌণিক বিচ্ছুরণ কত। তো এইটার বেলা একটু অঙ্কটার দিকে একটু তাকাও, এই যে 2টা আছে না 1.641, তো 659 বড়টা আগে লিখলাম, আর 1.641, এই দুইটা একটু বিয়োগ করো, দেখো 1 থেকে 9 বাদ দিলে কত হয় 8, 1 0 এটা হয়। এইটার সাথে তুমি একটু 5 গুণ করো,
5 গুণ করলে কি হয় 5 8 40 শূন্য হাতে 4 5 1 5 আর 4 কত 9 5 0 0 তাহলে 3 ঘর আগে দশমিক এই 0.09 তো এভাবে অ্যান্সার করবা সো এই দুইটার বিয়োগ করে এটার সাথে গুণ করবা এই দুইটার বিয়োগ করে এটার সাথে গুণ করবা এবার আসো দুই বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজম উপাদানের প্রতিসরাঙ্ক এই অঙ্কটা যদি হুবহু তুলে দেয় অনেকেই ভুল করবে এই দুইটা বিয়োগ করলে 0.02 এটাই অ্যান্সার দিতে পারে সো একটু মনে রাখো যে 98 যদি এরকম দুইটার প্রতিসরাঙ্ক দেয় বিচ্ছুরণ ক্ষমতা চায় এখানে কিন্তু চাইছে বিচ্ছুরণ আমরা বিয়োগ করে এটার সাথে গুণ করছি আর এইখানে তুমি কি করবা বিয়োগ করে এর সাথে 1 যোগ করবা অর্থাৎ বিয়োগ করে 0.02 হয় মান একটা বাড়াই দাও 0.03 আনসার হবে একদম মুখস্থ করে ফেলো আর কি তারপর কি বলছে একটি পাতলা প্রিজমের A6 বিচ্যুতি 3 প্রতিসরাঙ্ক কত তাহলে এ প্রিজম কোণ যেহেতু 6 ডিগ্রি বলছে তাহলে 6 ডিগ্রি বলছে তার মানে বিচ্যুতি কোথায় প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি আচ্ছা আমরা জানি এই যে একটু আগে আমরা পড়লাম না কোথায় পড়লাম এর দিকে দেখো এই যে বিচ্যুতি ইজ ইকুয়াল টু a মিউ মাইনাস 1 তাই না তাহলে আমরা একটু যদি লিখি বিচ্যুতি ইজ ইকুয়াল টু a মিউ মাইনাস 1 আচ্ছা বিচ্যুতি তো ডেল আচ্ছা তাহলে এখন কি বলছে a হচ্ছে 6 আচ্ছা a 6 লিখলাম বিচ্যুতি হচ্ছে 3 লিখলাম আচ্ছা বিচ্যুতি 3 কি করছি হ্যাঁ এটা তো প্রতিসরাঙ্ক তাহলে বিচ্যুতি 3 লিখলাম তাহলে চাইছে মিউ কত তাহলে এবার আসো 3/6 ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 তাই না আচ্ছা মিউ মাইনাস 1 কে আমরা এই পাশে আনি তো মিউ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/6 3/6 মানে 1/2 মাইনাস 1 কে ওপাশে নিয়ে যাই প্লাস 1 তাহলে নিচে হলো 2 তাহলে কত হয় 1 + 2 ইজ ইকুয়াল টু 3/2 ওকে তাহলে आंसर হচ্ছে গ 3/2 এরকম ছোট প্রশ্ন কিন্তু মেডিকেলে আসে এটা কত নাম্বার দেখি 99 গ ঠিক আছে এরকম ছোট প্রশ্ন কিন্তু মেডিকেলে আসতে পারে ছোট সমীকরণ চলে আসি 113 60 ডিগ্রি প্রতিসরক কোণের একটি প্রিজমকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হয় ওই তরল সাপেক্ষে কাচের সংকট কোণ কত আচ্ছা সংকট কোণের বেলায় এরকম অঙ্ক তো দেখবা দেখার সময় এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো 60 30 90 2 দিয়ে ভাগ 45 এবার आंसर করে ফেলো মিলাই নেই 113 খ ওকে মানে তুমি মুখস্থই করছো নিয়মটা আসলে বলছি না বা সংকট কোণ কিভাবে যাচ্ছে না মুখস্থই করছো বাট একটু খেয়াল করো যোগ করে 2 দিয়ে ভাগ উত্তর চলে আসবে কোন মাধ্যমে আলোর বেগ এত ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত সো প্রতিসরাঙ্ক আলোর বেগ আলোর অ্যাকচুয়াল বেগ কত 3 × 10⁸ তাহলে এটা কাটা এর উত্তর হচ্ছে 3/2 ও 3/2 মানে কি আবার 3/2 মানে 1.5 আচ্ছা এবার আসো 116 নাম্বার এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে তোমরা চাইলে মুখস্থ করতে পারো 60 একদম মুখস্থই করে ফেলো বাট অঙ্কটা করতে গেলে অনেক বেশি ঝামেলায় যেতে হবে দেখে মনে হচ্ছে 2 লাইনের কিন্তু অনেক সময় ক্ষেপণ হবে তো এই সময় ক্ষেপণ করার দরকার নাই টিচার যদি জানে যে আসলে এই অঙ্কটা একটু সময় লাগবে তাহলে উনি দিবেই না আর যদি টিচার না জানে ভাবে ছোট তাহলে তো দিয়ে দিতে পারে তাহলে এই যে সমবাহু কাচের প্রিজমের তলে যদি লম্বভাবে আপতিত হয় বিচ্যুতি 60 ডিগ্রি মনে রাখো আচ্ছা এরকম টাইপের প্রশ্ন আসবে না উদ্দীপক দিয়ে আসবে না সেগুলো প্র্যাকটিস করারই দরকার নেই এবার আসে লাস্ট ওয়ান মনে হয় এটাই সাবস্ক্রাইব আচ্ছা একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.48 ন্যূনতম বিচ্যুতি কত আচ্ছা এখন ঝামেলা হচ্ছে এই যে প্রতিসরাঙ্ক 1.48 তুমি যদি যোগটোগ করতে চাও তোমার ক্যালকুলেটর লাগবে এখানে হাত দিয়ে টাফ তাহলে এইটার বেলায় 128 তো ক ডিগ্রির একটা অঙ্ক আছে 35.46 ডিগ্রি তাহলে 3 4 5 6 এখানে আছে একটু মনে রাখো 3 4 5 6 মনে রাখো হ্যাঁ উল্টাপাল্টা করো না 3 4 5 6 ওকে একটু মনে রাখো তো এই ছিল অঙ্ক নিয়েই আজকের মেইনলি পড়া সাথে আমরা প্রিজমের একটা কনসেপ্ট দিয়ে দিয়েছি এই ক্লাসগুলো কিন্তু সত্যি সত্যি যদি বলি আমার বিশ্বাস যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু উপকৃত হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো যদি আসলেই ভালো লাগে তোমরা কমেন্ট করতে থাকো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও যে এখানে এভাবে ক্লাস হচ্ছে এবং তোমরা অবশ্যই জানাও তোমাদের এই এখন 1-1.5 মাস আছে আমি টোটালি ফ্রি তোমরা যা চাইবে আমি সেটার উপরই ভিডিও করব হয়তোবা সবার অনুরোধ রাখতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম